আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা রুবেল নামের একটা ছেলের। তো জাহিদের ব্যক্তিগত কাজে ইস্তেমার মাঠে ছিল, সেখানে জাহিদ ভাইয়ের সাথে রুবেলের বাবার পরিচয় হয়। তিনি জাহিদ ভাইকে তার ছেলের কথা বলেন। তার ছেলে রুবেল তার গ্রামে তার নানির কাছ থেকে বড় হয়েছে। রুবেলের বাবার জেলা শহরে বেশ কয়েকটা দোকান রয়েছে, তাই তিনি আর রুবেলের মা জেলা শহরেই থাকতেন। এইচএসসি পাশ করার পর তিনি ছেলেটাকে জেলা শহরে নিয়ে আসেন। তিনি চেয়েছিলেন ছেলেকে ব্যবসায় কাজে লাগিয়ে দিতে, সেই মোতাবেক চলছিল সব কিছু। সে ছিল বখাটে স্বভাবের ছেলে, চুরি করা ছিল তার নেশা, যে কোনো কিছু সে চুরি করত। একদিন রুবেল সেই এলাকার একটা মন্দিরের পাশে দিয়ে যাচ্ছিল, মন্দিরে দেখে তার মনের ভেতরে শয়তানি শুরু হয়ে যায়। সে মন্দিরের আসা ভক্তদের জুতো সরিয়ে ফেলত। প্রায় রাতে সে দূর থেকে ঢিল মারত মন্দিরে। বেশ কয়েকজনের মাথায় সে ঢিল লেগেও ছিল। একদিন ওর ঢিল লেগে যায় কালী মূর্তিতে। যেহেতু কেউ জানতো না এই কাজ করে সে, তাই পুরোহিত বের হয়ে এসে বলতে থাকে যে কে এই কাজ করেছিস, তোকে সাজা পেতে হবে। তো এখানে গদরাজ ঘুমায়, যদি সে রেগে যায় তোর রক্ষা হবে না বলে এক প্রকার অভিশাপ দিচ্ছিল। একদিন সে নদীর পাড়ে বসে বসে চিন্তা করে মন্দিরের বাক্স ভেঙে টাকা চুরি করবে। সেই মোতাবেক একদিন সে সবার অলক্ষ্যে মন্দিরের প্রতিমার নিচে থাকা কাপড়ের মধ্যে লুকিয়ে পড়ে। মাঝরাতের দিকে পুরোহিত যখন চলে যায় বাইরে তালা মেরে, এর কিছুক্ষণ পর সে বের হয়ে সে আগে পুরো মন্দির ঘুরে একটা বড় বাক্স সে দেখে। সেটা সে খোলার চেষ্টা করে এবং তখন মন্দিরের ভেতরে জ্বলতে থাকা আলোগুলো নিভে যায়। সে অন্ধকারে চেষ্টা করে যেতে লাগে। হঠাৎ সে শুনতে পায় অন্ধকারের প্রতিমার সামনে কেউ একজন বসে কীর্তন করছে। এটা দেখে সে ধরাক করে তার বুক কেঁপে ওঠে। ধরা পড়ার ভয়ে সে দৌড় দিতে থাকে এদিক ওদিক, কিন্তু সে অন্ধকারে খুঁজে পাচ্ছে না দরজা। আর সে দরজা খুঁজে যদি পায় তারপরেও সে বের হতে পারতো না। তাও সে চেষ্টা করতে লাগলো, ভয়ে সে কাঁদছিল। এমন সময় সে দেখতে পায় প্রতিমার সামনে দুটো প্রদীপ জ্বলছে। মাথায় ঘোমটা দেওয়া বিশাল দেহের একজন প্রতিমার দিকে তাকিয়ে আরতি করতে থাকে। দ্রুতই সেই বিশাল দেহের লোকটি আরতির সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। এটা দেখে রুবেল হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার দিতে শুরু করে। তখন সেই বিশাল দেহের লোকটি তখন ওর দিকে তাকায়। রুবেল দেখতে পায় কালো একটা মুখ, চোখ জল করছে, শরীরে কাপড় নেই, তৈলাক্ত শরীর প্রদীপের আলোতে বোঝা যাচ্ছে। বারবার তোকে সুযোগ দিয়েছি, কিছু করিনি, আর আজ তুই আমার মন্দিরে ঢুকে আমার দেবীকে অপমান করতে এসেছিস। এই কণ্ঠস্বর ছিল দানবীয়। তখন সেই বিশাল দেহী লোক রুবেলকে ধরে ফেলে। রুবেল চিৎকার দিচ্ছিল, কিন্তু ভয়ে একটু শব্দও বের হয়নি। সে বলছিল, আজ তোকে বলি দিয়ে ভাসিয়ে দিব, আজ তোর রক্ত দিয়ে আমার মন্দির সাফ করব, তোর মুন্ডটা ছেড়ে আমি গাছে ঝুলিয়ে রাখবো বলে বিশাল দেহী লোকটা রুবেলকে প্রতিমার সামনে শুয়ে দেয়। রুবেল দেখতে পায় সেই লোকটি তার পেছন থেকে বড় কসাইদের ছুরি বের করে বিড়বিড় করে কি যেন পড়ছে। রুবেল কিছুই করতে পারছিল না, আর ঠিক তখনই সেই লোকটা ছুরি দিয়ে রুবেলের ডান হাতে আঘাত করে। রুবেল দেখতে পায় ওর হাতের কবজি আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়া কবজিটা লাফাচ্ছে এবং ফিনকি দিয়ে রক্ত পড়ছে। টিকটিকের লেজ কাটলে যেভাবে লাফায় ঠিক সেভাবে। এরপর সেই লোকটা আবারও ছুরি দিয়ে আঘাত করে সেই হাতেই। রুবেল তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। রুবেল দেখে যে ওর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তখন সেই বিশাল দেহী দানবরূপী রুবেলকে বলছিল, এত সহজে তোকে ছেড়ে দেওয়া যাবে না। তখন রুবেল দেখতে পায় ওর সেই কেটে আলাদা হয়ে যাওয়া কবজিটা ওর পা থেকে হামাগুড়ি দিয়ে ওর বুকের কাছে চলে আসে। এরপর সেই কাটা কবজিটা ওর গলা চেপে ধরে। তীব্র যন্ত্রণায় রুবেল জ্ঞান হারিয়ে ফেলে। 4 দিন পর ওর জ্ঞান ফেরে হাসপাতালে, ডান হাত প্লাস্টার করা। মূলত সকালে পুরোহিত এসে মন্দির খুলে দেখেন রুবেল বেহুশ হয়ে পড়ে আছে, হাত ভেঙে গেছে। যেহেতু কেউ তাকে চিনত না, তাই পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডান হাতে 2টি জায়গা ভেঙে গেছে। এদিকে 2 দিন খোঁজ না পেয়ে থানায় গেলে পুলিশের মাধ্যমে রুবেলের খোঁজ পায় তার বাবা মা। অনেক পুলিশি সমস্যা হয়, যেহেতু মন্দিরের ভেতর ওকে পাওয়া যায় এবং ঘটনার চাপে রুবেল পুরো কিছুদিন কথা বলতে পারেনি। ওকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। তার কিছুদিন পর সে সব কিছু তার মা বাবাকে বলে। তার বাবা তাদের গ্রামের ইমামকে সেই ঘটনা বলেন। ইমামের কাছ থেকে একটা তাবিজও নিয়ে আসেন উনি। এই ঘটনার 2 সপ্তাহ পর একদিন রাতে রুবেলের বাবা বাইরে থেকে বাড়ি ফিরছিলেন। ভরা পূর্ণিমা রাত ছিল সেদিন। গ্রামের চাঁদের আলোতে অনেকটা দিনের মতোই লাগছিল চারপাশ। তিনি আসার পথে হঠাৎ খেয়াল করেন রাস্তার পাশের গাছগাছালির উপরে কোনো কিছু এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যাচ্ছে।
যেমনটা বানর হনুমানরা করে। তার শরীরটা হুট করে কাটা দিয়ে ওঠে। তিনি দ্রুতই তার কাজ হাঁটার গতি বাড়িয়ে দেন এবং তিনি বুঝতে পারছিলেন তার পেছনে গাছগুলোতে রীতিমতো ঝড় বইতে শুরু করেছে। সুপারি গাছের খসে পড়ে যাওয়া পাতা দিয়ে মাটিতে সজোরে বাড়ি মারলে বিকট একটা শব্দ হয়, সেভাবে অজস্র ডালের বাড়ির শব্দ ভেসে আসছিল। তিনি তার বাড়ির কাছে এসে দেখেন ছোট ছোট গাছের ডাল তার বাড়ির উপরে এসে পড়ছিল একটু পর একটু, একটার পর একটা। এবং সেই গ্রামের লোকজন যারা তখন রুবেলের বাবাকে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল, তারা শুনেছিল সেই সুপারি গাছের ডাল দিয়ে মাটিতে সজোরে বাড়ি মারার শব্দ। কয়েকদিন পর রাতে রুবেলের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সেদিন মন্দিরের ভেতরে সেই বিশালদেহী লোকটি দাঁড়িয়ে আছে হাতে কিছু নিয়ে। রাগে তার চোখ জল করছে। সে রুবেলকে ধরে বিছানা থেকে তুলে নিয়ে আছাড় মেরে সজোরে বিছানাতেই আবার আছাড় মারে। রুবেলের ঘর থেকে সজোরে সেইভাবে সুপারির ডাল দিয়ে মাটিতে বাড়ি মারার শব্দ আসতে লাগলো। সেই শব্দে রুবেলের বাবার ঘুম ভেঙে যায়। তিনি দৌড় দিয়ে ওর ঘরে যে দেখতে পান ছেলে বসে আছে। ছেলের শরীর গরম, তাকে স্পর্শ করলে সে তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বিড়বিড় করে কীর্তন গাইতে থাকে। সেদিন ভোরে দূর এলাকা থেকে একজন হুজুরকে এনে রুবেলের জ্ঞান ফেরানো হয়। হুজুর পূর্বের সকল কথা শুনে রুবেলকে তাবিজ দেয়। সেই হুজুর সেদিন সন্ধ্যায় রুবেলকে তিনি তার সামনে বসান, রুবেলের সামনে এক বোল পানি আনেন, আলপিন আনেন, কিছু মিষ্টি রেখে সেই জিনকে হাজির করানো শুরু করেন। হুজুর যখন দোয়া পড়ছিল তখন সেই ঘরের চারপাশ থেকে কখনো পাখির ডাক, কখনো পরিচিত মানুষের ডাক তারা শুনতে পাচ্ছিলেন। হুজুর আগেই বলে দিয়েছিলেন কাউকে বিচলিত না হতে এবং তারা যেন কারো কথায় উত্তর না দেয়। একসময় টিনের চালের উপর ধারালো কিছু দিয়ে আঘাতের শব্দ তারা শুনতে পেলেন এবং স্পষ্ট শুনতে পেলেন সেই ঘরের দরজা ভেঙে যাওয়ার শব্দ। রুবেল বসা অবস্থায় পড়ে যায় মাটিতে এবং কিছুক্ষণ পর ঘন ঘন শ্বাস প্রশ্বাস চলতে থাকে। হুজুর কিছু বলার আগেই সে বলে উঠল, এই মৌলভী, বিরক্ত করছিস কেন? চলে যা, এখান থেকে চলে যা। আমার সাথে তোর দুশ্মনী নেই, আর আমার দুশ্মন হওয়ার যোগ্যতা তোর নেই। ওকে আমি মেরে ফেলবো আর ওর বাবাকে উচিত শিক্ষা দেব। কেউ আমাকে থামাতে পারবে না। হুজুর বলেন, কেন মেরে ফেলবি? সে তো আদম সন্তান, তুই ওকে মারবি? তুই কে ওকে মারবি? আমি থাকতে তুই ওকে কিছুই করতে পারবি না। এখান থেকে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। এই শুনে সেই জিন তাচ্ছিল্য করে বলে, এ তো দেখছি খরগোশ সিংহের সামনে এসে লেজ নাড়িয়ে লাফালাফি করছে। ঘাড় মোটকে দিব তো, যদি বাঁচতে চাস চলে যা। এটা শুনে সেই হুজুরের ইগোতে লেগে যায় এবং সে অতি বিশ্বাসী হয়ে মালাউনের বাচ্চা বলে কিছু আলপিন হাতে নিয়ে সেই বোলের পানিতে ছুঁড়ে মারে এবং এর কারণে জিন আঘাত পায়। এবং সত্যি বলতে এটা ছিল চরম একটা ভুল। অন্ধকার থাকে, কেউ কাউকে দেখছিল না, আর তখন সে হুজুরকে সেই জিন ছুঁড়ে মারে দরজার দিকে এবং অন্যান্য যে কজন ছিল সবাই ভয়ে চিৎকার করতে করতে বেরিয়ে যায়। সেই জিন তখন সেই ঘরের সব কিছু ভেঙে তছনছ করে ফেলে এবং সেখান থেকে চলে যায়। তো জাহিদ ভাই নিজে দেখেছে ধারালো কিছু দিয়ে করা টিনের ভাঙা অংশগুলো, আর একটা আঘাত যদি কারো শরীরে লাগতো তবে ভয়াবহ পরিণত হতে পারত। এভাবে 1 মাস চলে যায়। প্রতিদিন টিনের উপর দাপাদাপি হতো। তারা অন্য সব ধরনের চেষ্টা করেছিলেন এই জিনের জ্বালা থেকে বাঁচতে। রুবেল স্বাভাবিক ছিল না, সারাদিন কীর্তন গাইতো এবং কীর্তনের তালে তালে সে নাচত। মাছ মাংস কিছুই খেত না, শুধু নিরামিষ খেত। এভাবেই চলছিল। বুঝেই গেছেন আপনারা। একদিন একজন হুজুর আসেন, তিনি এসে জিজ্ঞেস করেন, আপনার পরিচয়, আপনি কোথায় থাকেন, কেন ছেলেটাকে মেরে ফেলতে যাচ্ছেন? তো সে পরিচয় দেয়, আমার নাম গদরাজ, আমার আদি নিবাস ছিল মেঘালয়। এরপর ঘুরতে ঘুরতে এই দেশে আসি। অনেক জায়গায় থেকেছিলাম। গত 26 বছর ধরে আমি সেই মন্দিরের পূর্বের মণ্ডপে থাকতাম। এখন মন্দিরটা সরিয়ে নদীর পাড়ে নিয়ে গেছে। সেখানকার আম গাছে আমি থাকি। কখনো কাউকে দেখিনি আমার মন্দিরে অভদ্রতা করতে। আর এই বিয়াদবটা আমার মন্দিরে ঢিল মারত। আমার গায়েও ঢিল পড়েছিল, জুতা চুরি করেছে, কত বাজে বাজে কাজ করেছে, কিছুই করি নেই। কিন্তু সেদিনই নির্লজ্জটা সবসীমা অতিক্রম করে সে আমার মন্দিরে ঢুকেছিল। সিন্দুক ভেঙে গরিবদের দান করা টাকা সে চুরি করতে চেয়েছে। এত দুঃসাহসের পরিণাম ওকে ভোগ করতে হবে এবং ওর বাবা মাকেও ছাড়বো না। ওরা কিছু শেখায়নি, আমি কষ্ট দিচ্ছি এবং আরও দিব। এটা বলে সে এমন একটা বিকট শব্দ করলো যার কারণে পুরো ঘরটা কেঁপে ওঠে। তার সাথে অনেক দর কষাকষি করা হয়, কিন্তু সে মানতে চায়নি। তখন হুজুর বেশ কিছু আমল করে সেই রুবেলের বাড়ির উপরে রুবেলের উপর থেকে সরিয়ে দেন এবং সেই বাড়িটা বন্ধ করে দিয়ে যান। কিন্তু 2 দিন পর সেই রাতে বাড়িতে বেশ কয়েকজন লোক দেখতে পায়। মাথার উপরে মোমবাতি জ্বালিয়ে মোটাসোটা একজন লোক কীর্তন করতে করতে নিচে নেমে যাচ্ছে। এভাবেই সেই পুরো বাড়িটাতে চারপাশ ঘুরতে থাকে। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ হয়। লোকজন বাইরে বের হয়ে দেখতে পায় রুবেলের ঘরে একটা টিন সেই বাড়ির মাঝখানে পড়ে আছে এবং রুবেল রোগীর মতো কাঁপছে।
ফজরের আজানের পর রুবেল সুস্থ হয়ে যায়। সকালে সেই টিন সরিয়ে দেখতে পায় বাড়ি বন্ধ করতে যা যা ব্যবহার করেছিল একজন হুজুর সেই সব জিনিসপত্র যেখানে জড়ো করে রাখে, মানে বাড়ি হুজুর যেগুলি ইউজ করেছিল সেসব এক এক জায়গায় জড়ো করে রাখা। তারপর সে থেকে রুবেল সারাদিন কীর্তন করতো এবং নাচানাচি করত। আসলে উনি মানে আমির সাহেব বলেছেন উনি আসলে ব্যাপারটা জটিল করে ফেলেছে তারা। যেহেতু সে অপকর্ম করেছে, তাদের উচিত ছিল পুরোহিতের কাছে এসে ক্ষমা চাওয়ার। পুরোহিত তার নাম বলেছিল আগে, তার মানে সেই জিন মানে সে সেই জিনের ব্যাপারে জানতো। তাই পুরোহিতকে মানে একবার বলেছিল পুরোহিত যে এখানে গজরাজ থাকে, তো তাই পুরোহিতকে দিয়ে তাকে যদি বোঝাতে হবে এত দূর আসতো না সমস্যাটা। তো জাহিদ ভাইয়ের মনে হচ্ছে এটা জিন নয়, এটা যার নাম গজরাজ বলা হচ্ছে সে হয়তো অন্য কেউ নিজেকে গজরাজ বলে পরিচয় দিচ্ছে। তো জাহিদ ভাই বলে, তবে কি পুরোহিত এই কাজ করিয়েছে? তখন তিনি বলেন, প্রশ্নেই আসে না, তার বিন্দু পরিমাণ দোষ নেই। দোষ তার যে মানুষকে কষ্ট দিয়েছে, তার উপর চুরি করার সাহস দেখিয়েছে। ওর বাবাকে বলে দাও পুরোহিতের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চেয়ে নিতে, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। জাহিদ ভাই কথাগুলো রুবেলের বাবাকে বলার আগে রুবেলের বাবা জাহিদ ভাইকে ফোন করে বলেন, রুবেলকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো হদিশ নেই। সারাদিন খোঁজার পর মাগরিবের সময় তাদের বাড়ির উঠানে ওকে পাওয়া যায়। জাহিদ ভাই কথাটা জাহিদ ভাই আমির সাহেবকে বলে, তিনি বলেন পানি মাথার উপর উঠে গেছে। তারপর তিনি জাহিদ ভাইকে কিছু কাজ শিখিয়ে দেন এবং পরদিন জাহিদ ভাই রুবেলের বাড়িতে তাদের বাড়িতে চলে যায়। জাহিদ ভাইয়ের আমির সাহেব বলে দিয়েছিল যাতে জাহিদ ভাই যেন এই বাড়ির এক ফোঁটা পানি যেন পান না করে, কারণ সে কিছু মিশিয়ে দিতে পারে। সেই জিন চেষ্টা করবে জাহিদ ভাইকে ধোকা দিতে, জাহিদ ভাই যেন তাদের ফাঁদে না পড়ে এই ব্যবস্থা করে যায় ওই বাসায়। রাতে এসে যখন জাহিদ ভাই জাহিদ ভাইকে ডাকবে, তখন জাহিদ ভাই বের হয়ে দিকে প্রচণ্ড গরমের কারণে খুব বিরক্ত হয়েছিল জাহিদ ভাই আগের থেকে, কারণ 3 দিন তিনি ঘুমাতে পারেনি। তো কোনো কারণে বিদ্যুৎ ছিল না, এটা একটা রিজন। এদিকে চারদিকটা কেমন যেন নিকশ কালো ছিল। জাহিদ ভাই নামাজ পড়ছিল, তখন রাত 11টা হবে। নামাজ পড়ার সময় টিনের চালের প্রচণ্ড শব্দ করে বিরক্ত করছিল জাহিদ ভাইকে, এবং এক সময় জাহিদ ভাই নামাজ কোনোভাবে শেষ করে ঘর থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর জাহিদ ভাই শুনতে পায় মাটিতে সজোরে ডালপালা দিয়ে আঘাতের শব্দ। বিরক্ত থাকার কারণে ভয় বলতে কিছুই ছিল না জাহিদ ভাইয়ের মধ্যে। জাহিদ ভাই চারপাশ থেকে একটা হাসির শব্দ টের পায় এবং ভুল করে জাহিদ ভাই বলে বসে, পারলে আমার সামনে আয়। এটা আমি মানে নর্মালি জাহিদ ভাই করে না। তো জাহিদ ভাই কখনোই তুই তো করে কথা বলে না। জাহিদ ভাই আমির সাহেব বলেছেন সবসময় ভদ্রতা বজায় রাখতে, কেউ যদি অভদ্রতা করে যেতেই থাকে তবেই তুমি অভদ্রতা দেখাতে পারো। কথাটা বলার পর জাহিদ ভাই অন্ধকারেই দেখতে পেল বিশাল বড় একটা আম গাছটা বেয়ে বেয়ে কিছু একটা নেমে আসছে। এটা দেখে জাহিদ ভাইয়ের একটা কথা মনে পড়া যায় এবং সত্যিই জাহিদ ভাই ভয় পেয়ে যায়। জাহিদ ভাই যখন প্রথমবার এমন কিছু দেখে তখন তার বয়স ছিল 15-16। সেদিন দেখেছিল একটা তাল গাছের উপর থেকে মাথা নিচে পা উপরে দিয়ে সাদা একটা মানুষ গিরগিটির মতো নিচে নেমে আসতে। ঠিক তেমনভাবে কালো বিশাল দেহের কেউ পা উপরে মাথা নিচে করে এভাবে গাছ থেকে বেয়ে নামছে নিচে। জাহিদ ভাইয়ের চোখ জ্বলতে শুরু করে। জাহিদ ভাই শুনতে পায় কত বড় সাহস, পোনা মাছ এসেছে তিমির সামনে, টুটিটা গুঁড়া করে দিব, চলে যায় এখান থেকে, তোর ভেতরের খবর আমার কাছে আছে। জাহিদ ভাই রিংটা হাতে পড়ে, এটা দেখে সে হাসতে শুরু করে এবং অন্ধকারে সে মিলিয়ে যায়। জাহিদ ভাই তখন শুনতে পায় রুবেলের ঘর থেকে চিৎকারে চেঁচামেচির শব্দ, কিন্তু জাহিদ ভাই ওর সামনে যাওয়ার ব্যাপারে নিষেধ ছিল। তাই জাহিদ ভাই পুনরায় জাহিদ ভাইয়ের ঘরে প্রবেশ করে। ঠিক তখনই জাহিদ ভাই দেখতে পায় রুবেলের ঘরে টিনের চালে সেই বিশাল দেহী রুনে আছে জিন চাল ভাঙার চেষ্টা করছে। জাহিদ ভাই বিপদের আশঙ্কা দেখে সেখানে দৌড় দিয়ে যায় এবং জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে সেটা তার রিংটা দিয়ে আঙ্গুলের চাপ দিতে থাকে। চারদিক দিয়ে অনেক পাখির, শিয়াল, কুকুরের ডাক তিনি শুনতে পাচ্ছিল এবং হঠাৎ জাহিদ ভাইয়ের দিকে কিছু একটা ছুটে আসতে দেখে দূরের বাগান থেকে, এবং একটা বাতাস সজোরে জাহিদ ভাইয়ের পাশ দিয়ে চলে যায়। জাহিদ ভাই আর না পেরে জাহিদ ভাইয়ের আমির সাহেবকে ডাকে, তিনি চলে আসেন এবং সাথে সাথে নিয়মটা ভাঙতে দেখে বিরক্ত বোধ করেন জাহিদ ভাইয়ের উপর। রুবেল চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছিল। জাহিদ ভাই আমির সাহেব জাহিদ ভাইকে তৈরি হতে বলে এবং আরও কিছু নিয়ম শিখিয়ে দেয়। রাত 1টায় জাহিদ ভাই রুবেলের ঘরে ঢুকে এবং বুঝতে পারছিল রুবেলের ভেতরে একজন এবং বাইরে আরেক 2 জন আছে। তার মানে ওই যে আমির সাহেব বলেছিলেন এই জিন হয়তো নিজেকে গদরাজ হিসেবে পরিচয় দিচ্ছে, আসলে সে গদরাজ ছিল না। গদরাজ নামের জিন মন্দিরেই রুবেলকে মেরে আহত করেছিল শাস্তি স্বরূপ। এরপর থেকে যা যা কিছু হয়েছে তা অন্য জিনেরা করেছে সেই গদরাজের নাম ভাঙিয়ে। তো জাহিদ ভাইরা তাদেরকে সুযোগ না দিয়ে একটানা আমল করে যেতে থাকে, যার কারণে তারা সবাই বাইরে ছিল, তারা পালিয়ে যায় এবং আমির সাহেব জাহিদ ভাইকে ইশারা দেন কথা বলতে।
জাহিদ ভাই জানতে চায় নাম ছাড়া অন্য কোনো কথা জাহিদ ভাই শুনতে চায় না। সে বলতে চাইলো আমাকে ছেড়ে দাও, আর ঠিক তখন আমির সাহেব বলে উঠলেন, মুনাফিক, নাম বলো। সে বলে, আমি সোহরাব, এখানে আমার বন্ধুদের সাথে এসেছি, ওদের নাম কাজল এবং দেব। তো তোমার কারণে ওরা তুলে চলে গেছে, তো আমি কিছু করব না, আমাকে ছেড়ে দাও, এটা ওই জিন বলতে থাকে। জাহিদ ভাই বলে, কেন এখানে এই সব ছলছাতুরি করেছো এবং ওদের মারতে কেন চেয়েছো? সে বলে, আমি আমার বন্ধুর পাল্লায় পরে এখানে এসেছি, ওরা জানতো মন্দিরে কি হয়েছিল, তাই চেয়েছিল এই সুযোগে রুবেলকে মেরে ওর কলিজা খেতে, তাই সব সময় চেষ্টা করেছে ওকে মেরে ফেলতে। আমি বলি, জাহিদ ভাই বলে তার বলে যে তুমিও তো চলে সমান দোষী, তুমি কিভাবে পারলে তাদের সাহায্য করতে, এত বড় ঘৃণার কাজ করতে? সে বলে সে জানতো না ওদের বন্ধুদের প্ল্যান। সে যখন দেখেছে কয়েকদিন আগে ওকে নিয়ে এখানে আসতে, তখন সে তাদের পিছু পিছু যায়, যে দেখে ওর দুই বন্ধু রুবেলের বুক ফাড়ার চেষ্টা করছে, আর তা দেখে রুবেলকে তুলে নেয় এবং এখানে এসে রেখে যায়। আর এই ঘটনার কারণে ওর বন্ধুরা এখন ওকে মারতেও চাচ্ছে এবং এই নেশা নিয়ে চেপে আছে, ওর কলিজা খাওয়ার নেশা পেয়ে বসেছে ওদের। জাহিদ ভাই আর কোনোদিন ওদের এটা উনি জাহিদ ভাইকে বললো যে আর কোনোদিন তিনি ওদের সাথে আর বন্ধুত্ব করবে না। এটা বলার পর জাহিদ সাহেবের আমির সাহেব বলে ওকে চলে যেতে, সেই জিন সেখান থেকে চলে যায়। রাত 3টার দিকে আমির সাহেব জাহিদ ভাইকে বাইরে আসতে বলে। জাহিদ ভাই কিন্তু ওদের বাসায় ছিল, রুবেলদের বাসায়। এসে দেখতে পায় সেই বড় আম গাছের নিচে 2জন লোক দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই নিজ কানে শুনছিল সুপারির ডাল দিয়ে মাটিতে বাড়ি মারার শব্দ, আর দেখতে পাচ্ছিল তৈলাক্ত শরীরে কালো একজন মোটা লোক সেই 2জন লোককে মারধর করছে। এরপর হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে গেল। আসলে এখানে সেই মন্দিরের পাশে একটা গাছে গদরাজ থাকতো, তার কাছে যে আমির সাহেব সেই 2 জিন কাজল এবং দেবের কর্মকাণ্ডর কথা বলে, এবং সেই জিন তাদের সেখানে ধরে এনে প্রচণ্ড মারধর করে তাড়িয়ে দেয়। জাহিদ ভাই যাকে দেখেছিল সেই ছিল দেব, যে বিশাল দেহের রূপ নিয়ে রুবেলকে ভয় দেখাতো এবং মারত। 5 মাস ভোগার পর রুবেল সুস্থ হয়। মাঝে মধ্যে আমাদের এটা জাহিদ ভাইয়ের মেসেজ যে আমাদের মানুষের যেমন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ঠিক তেমনি তাদের ক্ষেত্রেও এটা ঘটে। এটা একটা সাধারণ আর সব কাজের মতোই একটা ঘটনা। এটাই ছিল ঘটনা। লিসেনার, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই, যিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাকেন। ওনার দেশের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচরে। উনি মালয়েশিয়াতে কর্মরত থাকার কারণে অসংখ্য ভিনদেশি ব্যক্তিদের সাথে ওনার পরিচয়, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, এরকম আরও অনেকে। এমনই একজন আশিক ভাই, যার বাড়ি পাকিস্তানের করাচি থেকে 300 কিলোমিটার দূরে একটি গ্রামে। আশিক ভাইয়ের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা, যেটি সাগর দেওয়ান ভাইকে শেয়ার করেছিলেন, এবং সাগর দেওয়ান ভাই এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়কাল ছিল 2006 সাল। আশিক ভাইয়ের এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে আনোয়ার। এনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একই গ্রামে বাড়ি। 2006 সালে এমন একটি ঘটনা ঘটে যেটা আশিক ভাইয়ের জীবনে একটি আমূল পরিবর্তন এনে দেয়। 2006 সালের কোনো এক বিকেলে আশিক ভাই আনোয়ার ভাইয়ের বাসায় যান। 2জন গল্প করছিলেন। গল্পের এক পর্যায়ে হঠাৎ করে আনোয়ার ভাইয়ের বাবা উনি আনোয়ার ভাইকে বলেন, জানোয়ার, আজকে তো আমার একটু অসুস্থ লাগছে, কিন্তু একটা জিনিস আমার আনতে যাওয়ার কথা ছিল পাশের গ্রামে, কিন্তু আমি আনতে যেতে পারছি না, কিন্তু জিনিসটা জরুরি ছিল। এখন আনোয়ার ভাই জিজ্ঞেস করে যে তাহলে আমি আনতে যাই। আনোয়ার ভাইয়ের বাবা বলে যে না, ওটা তোমার আনার দরকার নাই, আমি সুস্থ হয়ে যাব, তুমি আমাকে মনে করাই দিও পরে। তো আনোয়ার ভাই বলে যে না, আশিক আমার সাথে আছে, আমরা 2জন হাঁটতে হাঁটতে চলে যাই। তো আনোয়ার ভাই বাবা শুরুর দিকে না করে, কিন্তু পরে দেখলো যে না, যেহেতু আশিক ভাই আনোয়ার ভাইয়ের সাথে আছে, যেতে পারে তারা। এখানে একটু বলে রাখা ভালো যে আনোয়ার ভাইয়ের বাবা উনি একজন গ্রামের কবিরাজ ছিলেন, টুকটাক চিকিৎসা করতেন এবং প্যারানর্মাল বিষয়েরও কিছু ট্রিটমেন্ট উনি করতেন। গ্রামে মোটামুটি তার বেশ নাম ডাক ছিল। যাওয়ার সময় আনোয়ার ভাইয়ের বাবা আনোয়ার ভাইকে একটা বিষয় বলে দেন, সেটি হচ্ছে যে তোমাকে যে জিনিসটা দেয়া হবে, এই জিনিসটা দেওয়ার পরে যিনি দেবেন
তিনি যে ধরনের ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবেন তার কোনো ব্যত্যয় যেন না ঘটে। তো আনোয়ার ভাই বলেন যে ঠিক আছে, কোনো ব্যত্যয় ঘটবে না। তারপর তারা পাশের গ্রামের দিকে যাত্রা শুরু করেন। আসলে যার কাছে যাচ্ছিলেন তিনিও একজন কবিরাজ ছিলেন। এই দুইজন, আনোয়ার ভাইয়ের বাবা এবং ওই কবিরাজ, দুইজন বন্ধু ছিলেন। এদিকে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা যাত্রা শুরু করে। এখানে বলে রাখা ভালো যে দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব ছিল 2 কিলোমিটার এবং প্রতিমধ্যে একটি ছোট্ট নদী পড়ে, যে নদীটি পার হতে 10 মিনিটের মতো লাগে নৌকায় পার হতে। সেখানে ইঞ্জিন চালিত নৌকা ছিল না, মানে খেয়া নৌকা আর কি, যেটা আপনার বৈঠা দিয়ে মানে আপনাকে নদী পার হতে হবে। তো ওনারা চিন্তা করেন যে মাগরিবের নামাজটা আমরা ওই জায়গায় গিয়ে পড়বো, ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে পড়বো। তো এই জন্য ওনারা তাড়াতাড়ি পা চালানো শুরু করেন। পা চালাতে যখন নদীর কাছে চলে আসেন, নদীতে অসংখ্য নৌকা ছিল, একটি নৌকায় ওনারা পার হয়ে যান। পার হয়ে মাগরিবের আজানের আগেই ওনারা ওই কবিরাজের বাড়িতে পৌঁছে যান এবং কবিরাজ বাড়িতেই ছিল। মাগরিবের নামাজের পর কবিরাজের সাথে কথা হয়। কবিরাজ বলেন যে তোমার বাবা আসলেন না? তখন আনোয়ার ভাই বলেন যে বাবা তো একটু অসুস্থ, এই জন্য আসেন নাই, আমাকে পাঠিয়েছেন। তখন কবিরাজের কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে। বলেন যে তোমার বাবা তোমাদেরকে পাঠালেন, কিন্তু এটা কি ঠিক হলো? তোমাদেরকে এই জিনিসটা দেয়া ঠিক হবে কিনা আমি ভাবছি। তখন আনোয়ার ভাই বললো যে কোনো সমস্যা নাই, আমার সাথে আমার বন্ধু আছে, আমি তো একা না, আমরা দুজন আছি, আপনি নির্দ্বিধায় আমাদেরকে দিয়ে দিতে পারেন। তখন আনোয়ার ভাইয়ের সাথে থাকা মোবাইলে তিনি আনোয়ার ভাইয়ের বাবার সাথে ফোনে কথা বলেন। তখন তার বাবা বলেন যে ওদেরকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওনাদের কাছে, আনোয়ার ভাই এবং আশিক ভাই দুইজনের কাছে বাটনওয়ালা ফোন ছিল। তখন কিন্তু স্মার্টফোন এতটা আসেনি, 2006 সালের দিকে এতটা মানে স্মার্টফোনের প্রচলন হয়নি। ওনার কাছে বাটনওয়ালা ফোন ছিল এবং ফোন ফুল চার্জ ছিল। ফুল চার্জ দিয়ে ওনারা নিয়ে গেছেন, যদি যেহেতু পথে যাবে আবার ফিরবে, মোবাইলে চার্জ এই জন্য ভালো করে দিয়ে নিয়ে গিয়েছিলেন। কবিরাজ বলেন তোমরা এশার নামাজ পর্যন্ত ওয়েট করো, এশার নামাজের পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে ওই জিনিসটা তোমাদেরকে দিব, তোমরা তখন চলে যাও। বলে আচ্ছা ঠিক আছে। তখন এশার নামাজ পর্যন্ত গল্প গুজব করে কাটিয়ে দেয় আনোয়ার ভাই এবং আশিক ভাই। এশার নামাজের পরে তারা এশার নামাজ একসাথে আদায় করে এবং আদায় করার পর কবিরাজ তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার পরে একটি ছোট্ট পুটলি আনোয়ার ভাইয়ের হাতে দেন এবং হাতে দিয়ে বলেন, আনোয়ার এই জিনিসটা দিচ্ছি, কখনোই কৌতূহল হয়ে এই জিনিসটা খুলে দেখো না, যাই হোক না কেন এই জিনিসটার সাথে যাই ঘটুক না কেন, কখনো কৌতূহল হয়ে খুলে দেখো না। আর রাস্তায় যাই ঘটুক না কেন বাসায় চলে যাওয়ার চেষ্টা করো। এই জিনিসটা কারো কথা শুনে কাউকে দিয়ে দিও না, তাহলে আরো বিপদ হবে। তো কবিরাজকে সালাম জানিয়ে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিছুদূর আসার পরেই সেই ছোট্ট নদীটি পড়ে, কিন্তু রাত একটু বেশি হয়ে যাওয়ার কারণে নদীতে কোনো নৌকা ছিল না। তখন তারা চিন্তা করে যে নৌকা এখন কোথায় পাই, কিভাবে পার হব। হঠাৎ করে যে জায়গায় নৌকা ছিল না সেই জায়গায় একটি নৌকা তারা দেখে। ওরা দুজন অবাক হন, কি ব্যাপার, এই নৌকা কোথা থেকে এলো? একটু আগেও তো এখানে নৌকা ছিল না। তারা আরো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেন, নৌকার মাঝি নৌকার ঠিক মাথার দিকে বসে আছে, মানে পেছন দিকে, যেদিকে ঘাট সেদিকে না, মাথার দিকে বসে আছে, পিঠটা পেছনের দিকে, তার মানে তার চেহারা দেখা যাচ্ছে না। নৌকার কাছে গিয়ে আশিক ভাই এবং আনোয়ার ভাই বলে যে ভাই যাবেন? তখন উনি বলেন যে উঠে পড়েন। তারা দুজনই উঠে পড়ে। উঠে পড়ার সাথে সাথে নৌকায় একটা ঝাঁকুনি লাগে, মনে হয় সামনে থেকে কিছু একটা ধাক্কা লেগেছে। নৌকার মাঝি বলে আপনারা দুজন নামেন। ওনারা দুজন তো খুবই অবাক হন যে কি ব্যাপার, উঠে সময় পেলাম না, আমাদেরকে নামতে বলছে কেন? তখন এই নামতে বলার কারণটা যখন মাঝির কাছে জিজ্ঞেস করে, তো মাঝি ওই পিঠ পেছনের দিকে, চেহারা দেখায় না, বলে যে আপনাদের কি চোখ নাই, দেখেন না যে নদী পার হয়ে গেছি? তখন ওই দুইজন ভালো করে তাকিয়ে দেখে, আসলে সত্যিই তো আমরা তো নদী পার হয়ে গেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্র কয়েক মুহূর্তে কিভাবে আমরা নদী পার হলাম? এটা ওনাদের কাছে বিশ্বাসই হচ্ছিল না। ওনারা পেছন দিকে তাকিয়ে দেখে আসলেই পেছনের দিকে যে ঘাটটা ওনারা রেখে এসেছে, সেই ঘাটটা ওনাদের পরিচিত, ঠিক ঘাটের সেই যে গাছ আছে, ঘাটের একটু দূরে যে বাড়ি আছে, সেই বাড়িতে মিটমিট করে আলো জ্বলছে, আসলেই তো ওনার নদী পার হয়ে গেছে। ওনাদের কাছে খুব অবাক লাগে। অবাক লাগার পর ওনারা মাঝিকে বলেন যে আপনার পারিশ্রমিকটা নেন, কিন্তু মাঝি কোনো পারিশ্রমিক নেয় না। একটি গামছার মতো কিছু দিয়ে মাঝির মুখটা ঢাকা ছিল, এই জন্য মাঝির মুখটাও তারা দেখতে পায় নাই। মাঝি কোনো টাকা নেয় না, বরঞ্চ মাঝি ওই দুইজনের সাথে খারাপ ব্যবহার করে।
মাঝির প্রতি অত্যন্ত বিরক্ত হয় আনোয়ার ভাই ও আশিক ভাই দুজনই। তারা ওখান থেকে হাঁটা শুরু করে গ্রামের দিকে। কিছু দূর আসার পরে হঠাৎ করে সাদা আলখেল্লা পরা একজন বৃদ্ধ লোকের সাথে আনোয়ার ভাই এবং আশিক ভাই দেখা হয়। বৃদ্ধ লোক নিজেই সালাম দেন, সালাম দিয়ে বলেন, তোমরা কোথায় যাচ্ছ? তখন আনোয়ার ভাই বলে যে আমার বাড়ি তো পাশের গ্রামেই, আমি সেখানে যাচ্ছি। বলে তোমার হাতে ওটা কি? আনোয়ার ভাই বলে যে এটা আমার বাবার কাছে দিতে হবে, আমি জানি না এর মধ্যে কি আছে। বলে তোমার তো জানা উচিত ছিল এর মধ্যে কি আছে। তো আনোয়ার ভাই ওনার কথা একটু বিরক্ত হয় যে চিনি না জানি না হঠাৎ করে এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমার এটা জানার কোনো প্রয়োজন নাই, আমার আগ্রহও নাই, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দেব। তখন ওই মুরব্বী বলে এটা তোমরা নিয়ে যেও না, এটা নদীতে ফেলে দাও। তো ওনার এই কথা শুনে আনোয়ার ভাই খুব বিরক্ত হয়, বলে চিনি না জানি না হঠাৎ করে সেই ধরনের কথা জিজ্ঞেস করছে, আবার বলে এটা নদীতে ফেলে দাও। উনি সাফ সাফ উত্তর দিয়ে দেন যে এটা নদীতে ফেলবো না, আপনার কথায় কেন ফেলবো, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দিব। এই কথা বলে ওনারা আবার হাঁটা শুরু করে। পেছন থেকে ওই মুরব্বী বারবার বলছে এটা নিয়ে যেও না, তোমাদের কিন্তু সামনে বিপদ হবে। আনোয়ার ভাই এই কথায় কোনো ভ্রুক্ষেপই করে না, কিন্তু আশিক ভাই উনি আনোয়ার ভাইকে বলছে, জানোয়ার আসলে কি জিনিসটা নিয়ে যাওয়া ঠিক হচ্ছে, কোনো বিপদ তো হতেও পারে। তা আনোয়ার ভাই বলে যে ধুর, এসব কথায় কোনো পাত্তা দিস না, চল। তো ওনারা হাঁটা শুরু করে। ওনারা যখন হাঁটছিলেন ওনাদের সাথে থাকা যেই মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওনারা হাঁটছিলেন। হঠাৎ দুজনের ফোন একই সাথে বন্ধ হয়ে যায় এবং ওনারা অনেক চেষ্টা করেন, কোনোভাবেই ওনারা ফোনটা অন করতে পারছিলেন না। এদিকে অন্ধকার, মোটামুটি চাঁদের আলো, হালকা হালকা চাঁদের আলো ছিল। এই হালকা চাঁদের আলোতে যতটুকু পথ দেখা যায় ওনারা হাঁটা শুরু করেন। বেশ খানিকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে ওনারা উপলব্ধি করেন যে ওনারা পথ ভুল করে একটি শ্মশানের এরিয়ায় ঢুকে পড়েছেন। ওনারা চিন্তা করেন যে কি ব্যাপার, পথ ভুল করে এভাবে শ্মশানের এরিয়ায় ঢুকে পড়লাম, এত বড় ভুল কিভাবে হলো? কারণ আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছি সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের এরিয়াটা বেশ দূরে এবং সেই এরিয়া থেকেও আবার শ্মশান আরো দূরে। আমরা এত দ্রুত কিভাবে শ্মশান এরিয়ায় চলে আসলাম? কেনই বা মোবাইল ফোন চার্জ থাকার পরেও বন্ধ হয়ে গেল, দুজনেরটা একসাথে কেন সেটা অন হচ্ছে না? ওনারা বুঝতে পারেন যে ওনাদের সাথে কোনো ঘটনা ঘটছে, কারণ নদী থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ওনারা শ্মশান থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরেও ওনারা ওই শ্মশান এরিয়া থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ করে সেই মুরব্বিটা আবার ওনাদের সামনে চলে আসে, এসে বলে, আনোয়ার তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা এই জিনিসটা রেখে যাও, আমার কথা শুনলে না। আনোয়ার ভাই তখন ফিল করেন ওনার হাতে থাকা জিনিসটা আগের থেকে বেশ ভারী হয়ে গেছে এবং মনে হচ্ছে ওর ভিতর থেকে কোনো জিনিস নড়াচড়া করছে, মনে হচ্ছে ওখানে কোনো প্রাণী, জীবন্ত প্রাণী আছে এটার মধ্যে, নড়াচড়া করছে। কিন্তু এতক্ষণ তো এরকম মনে হয় নাই, এখন কেন মনে হচ্ছে? আনোয়ার ভাই ভয় পান, কিন্তু উনি ওনার সংকল্পে দৃঢ় থাকেন। উনি বলেন, আমি এটা আমার বাবার কাছে অবশ্যই পৌঁছে দেবো, আপনার কথায় এটা আমি কোনোভাবেই কোথাও রেখে যাব না। আশিক ভাই তখন মারাত্মক ভয় পান। আশিক ভাই বারবার আনোয়ারকে বলেন, জানোয়ার এটা রেখে দে, রেখে দে, এত বড় ঝামেলা করার দরকার নাই, রেখে দে, এটা ওনাকে দিয়ে দে। তখন আনোয়ার ভাই বলেন, না আমি এটা দেবই না। আনোয়ার ভাই খুবই একগুঁয়ে আচরণ করেন, যেটা উনি কোনোভাবেই দেবেন না। যখন উনি ফাইনালি ওই জুব্বা পরা, আলখেল্লা পরা ওই মুরব্বীকে বলেন যে কোনোভাবে দেবেন না, হঠাৎ করে আনোয়ার ভাই এবং আশিক ভাই দুইজনই উপলব্ধি করতে পারেন যে ওনাদের পা মনে হচ্ছে মাটিতে আটকে গেছে, কিছুতেই ওনারা পা সরাতে পারছেন না, মনে হচ্ছে পা অবশ হয়ে গেছে। আশিক ভাই তখনও আনোয়ার ভাইকে বলছেন, আনোয়ার এটা রেখে দে। তখন আনোয়ার ভাই ওনার মনে হয়েছে যে আসলে আমরা বড় বিপদে পড়ে গেছি, এটা নিয়ে হয়তো বা যাওয়াটা আর পসিবল হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওনার হাতে থাকা ওই জিনিসটা উনি আর রাখতে পারছিলেন না, মনে হচ্ছে যে ওটা হাতের সাথে লেগে গেছে, উনি কিছুতেই মাটিতে সেটা রাখতে পারছিলেন না, ওনার ছোড়াতে পারছিলেন না। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হলো আনোয়ার ভাই আশিক ভাইকে বলে, আশিক আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, কে যেন আমাকে মাটির নিচ থেকে টানছে। আশিক ভাই তাকে হাত ধরে অনেক চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। আশিক ভাইয়ের সামনে আনোয়ার ভাইকে
মাটির নিচে নিয়ে যাওয়া হয়। এরপরে আশিক ভাইয়ের আর কিছু মনে নাই। আশিক ভাই সকালে যখন জ্ঞান ফেরে তখন দেখে ওই পুটলিটা আশিক ভাইয়ের হাতে। সকাল হয়ে গেছে, আনোয়ার ভাইকে ডাকাডাকি করে, কোথাও খুঁজে পাওয়া যায় না। পুটলিটি নিয়ে দ্রুত আনোয়ার ভাইয়ের বাড়িতে ফিরে যান। যাওয়ার পরে আনোয়ার ভাইয়ের বাবাকে যখন এই বিষয়টা বলতে যাবেন তার আগেই দেখেন আনোয়ার ভাইয়ের বাবা বেশ উদ্বিগ্ন। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন যে তোমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে আমি তোমাদেরকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কি হয়েছে বলো তো? আশিক ভাই সব ঘটনা খুলে বলেন। ঘটনা খুলে বলার সাথে সাথে আনোয়ার ভাইয়ের বাবা কান্নায় ভেঙে পড়েন। বলে, আমার আশিক আর নাই, আশিককে ওরা মেরে ফেলেছে। তুমি বেঁচে গেছো শুধু একমাত্র কারণ, সেটা হলো তুমি বলেছিলে যে এই পুটলিটা নিয়ে যাওয়ার দরকার নেই, এই কারণেই ওরা তোমার কোনো ক্ষতি করেনি। আশিক ভাই জিজ্ঞেস করে আনোয়ার ভাইয়ের বাবাকে, আসলে এই পুটলির মধ্যে কি আছে যার কারণে এত ঘটনা? তখন আশিক ভাইয়ের কাছে আনোয়ার ভাইয়ের বাবা বলেন, তোমরা প্রতিমধ্যে যে মুরব্বীর সাথে সাক্ষাৎ করেছিলে বা তার সাথে দেখা হয়েছিল, এই পুটলির মধ্যে ওই মুরব্বীর একটি কাটা আঙ্গুল, যে আঙ্গুলের সাথে একটি আংটি রয়েছে, তার মাথার চুল এবং দাড়ির অংশ বিশেষ রয়েছে। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন, এটি ছিল একটি জিন, এবং জিনের এই জিনিসগুলোই ছিল হচ্ছে পুটলির ভিতরে। তো আনোয়ারের উচিত ছিল এত বিপদ দেখে শুরুতেই এই জিনিসগুলো দিয়ে দেয়া, তাহলে হয়তো বসে বেঁচে যেত। আনোয়ার ভুল করেছে। আশিক ভাই প্রিয় বন্ধুকে হারিয়ে অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন এবং এখনো পর্যন্ত বন্ধুর হারানোর এই বিয়োগ বেদনা উনি বয়ে বেড়াচ্ছেন। এই ঘটনাটি সাগর দেওয়ান ভাইয়ের কাছে আশিক ভাই শেয়ার করেছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। বড় ভাইরা যে বাসায় থাকতো, ওই বাসার একটা ফ্লোর ছিল 5 তলায়, ওই ফ্লোরের ঘটনা আর কি। ঘটনাটা হচ্ছে এরকম যে বড় ভাই রিলেশন করতে একজনের সাথে আর কি। তো উনি বললো যে রাত্রে ওই মেয়ের সাথে আর কি ওনারা ছাদে, ওই যে ফ্লোরটা যে ফাঁকা, ওখানে যে ওনারা দেখা করতো, কথা বলতো রাত্রে অনেক রাত পর্যন্ত। তো একদিন রাত্রে এরকম হয়েছে যে বড় ভাই উনি ওই মেয়েকে ফোন দিছে, যে মেয়ের সাথে উনি রিলেশন করে ওই মেয়েকে ফোন দিছে। দেওয়ার পর ওই মেয়ে আসছে উপরে। তো সে কিন্তু এখনও ওখানে আসছে না, ফোন দিয়ে বলছে যে তুমি আসো, আমি আসতেছি। তো ওই মেয়ে ওখানে যা কার সাথে যেন কথা বলতেছে দাঁড়িয়ে। ওই বড় ভাই যখন উঠতেছে, ওই যে ভাই বলছে উনি যখন উঠতেছে, তো উনি দেখে যে ওই মেয়ে কার সাথে জোরে জোরে কথা বলতেছে সিঁড়িতে। তো উনি অবাক হয়ে গেল যে আমি তো এখনও পর্যন্ত পৌঁছাই নাই ওখানে, আমি সবেমাত্র তাকে ফোন দিলাম, আমার পৌঁছানোর আগে সে কার সাথে কথা বলতেছে দাঁড়িয়ে। তো উনি একটু উপরে উঠে দেখলো যে পাশাপাশি দুজন দাঁড়িয়ে কথা বলতেছে। তো উনি কিছু বললো না, উনি সরাসরি চুপচাপ আস্তে আস্তে পায়ে যেন শব্দ না হয় এরকমভাবে উনি উঠলো উপরে। ওঠার পরে দেখলো যে ওই মেয়েটা যার সাথে কথা বলতেছে সে হঠাৎ করে উধাও হয়ে গেছে, নাই। তো সে যা জিজ্ঞেস করলো যে তুমি কার সাথে কথা বলতেছো এতক্ষণ যাবত? তো ওই মেয়ে যার সাথে সে রিলেশন করে মেয়েটা বলতেছে যে কেন, আমি তো তোমার সাথে এতক্ষণ যাবত কথা বলতেছি, তুমি না আমাকে ফোন দিয়ে বললো আসতে, আমি আসলাম, এসে দেখি তুমি দাঁড়ায় আছো। পরে বললো আমি কখন আসলাম, আমি তো মাত্র আসলাম, এখনই আসলাম, আমি দেখি তুমি কার সাথে যেন কথা বলতেছো। তো বললো যে না, আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। সে তো কিছু বলে নাই, সে বুঝতে পারছে যে কোনো একটা ঝামেলা আছে ওখানে। তো উনি সেদিনের মতো কথা বললে চলে গেছে রুমে। তো পরের দিন রাত্রেবেলা ওই মেয়েটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে একটু উপরে আসো, দুজন কথা বলি। গতকালকে তো কথা বলতে পারলাম না, আজকে কথা বলবো। তো যখন ওই মেয়েটা উনি ওই ভাইকে ফোন দেওয়া ঘর থেকে বের হয়েছে, ওনারা একই বিল্ডিংয়ে থাকে, তো একজন থাকে দোতলায়, একজন থাকে 4 তলায়, আর ঘটনা ঘটছে 5 তলায়। তো মেয়েটা যখন তাকে ফোন দিছে যে তুমি আসো, তো যখন সে ওই গেট খুলছে, খোলার পর দেখতেছে যে লাইট নিয়ে কে যেন সিঁড়িতে উঠতেছে 5 তলায়। ওই বিল্ডিংটা 5 তলা ছিল, তো 5 তলায় কে যেন যাইতেছে লাইট নিয়ে। তো সে মনে করছে যে ওই ভাই নাকি যাইতেছে, তো এই জন্য সে কিছু না বলে সেও পিছে পিছে
যাইতেছে, হাঁটতে হাঁটতে যাইতেছে সে। তো হঠাৎ ওই ফ্লোর 5 নম্বর ফ্লোরে যখন তারা গেছে, হঠাৎ দেখে যে ওটা নাই, আলো নেই, সেও নেই। তো সে ভয় পেয়ে গেছে, ঘাবড়ায় গেছে যে কি হইতেছে। তো সে আবার ফোন দিছে, বলে তুমি কোথায়? তো ওই ভাই বললো যে আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও, আসতেছি। তো ওই 5 তলার যে গেটটা ওটা ছিল লাগানো। তো সে শুনতেছে, ওই মেয়েটা শুনতেছে যে ঘরের ভিতরে কেউ হাঁটা চলা করতেছে আর ধূমপান করতেছে, মানে কিরকম যেন একটা ধোঁয়ার একটা গন্ধ আসতেছে। তো উনি ভয় পেতেছে, আবার ফোন দিছে যে তাড়াতাড়ি আসো, আমার তো ভয় লাগতেছে। তো উনি বললো যে দেখো, আমার তো উঠতে সময় লাগবে, আমি 2 তলা থেকে 5 তলা আসবো, 3 তলা বেয়ে উঠতে হবে, একটু দাঁড়াও, আসতেছি। তো উনি গেল, যাওয়ার পরে ওনার ওই যে রুমের যে রুমের ভিতরে শব্দ আসতেছে, মানে ধূমপানের, মানে কীরকম ধোঁয়ার ঘ্রাণ আসতেছে। তো উনি যে ওই গেটটা খুলে দিছেন, খুলে চলো আজকে দেখবো কি আছে ওই রুমের ভিতরে। তো ওনারা যখন 2 জন প্রবেশ করলো, হঠাৎ এমন বাতাস, কোনো ঝড় তুফান নাই, হঠাৎ বাতাস আসতেছে এক সাইড থেকে। তো সে বলল যে এমন মনে হইতেছে যে আমাকে উড়াই নিয়ে যেতেছে বাতাস এসে। তো যাই হোক, অনেক কষ্ট করে নিজেকে আটকে রাখছি যে বাতাস কোনোভাবে যেন বাতাসের সাথে হার না মানি। তো উনি সাথে সাথে একটা বিড়ি, মানে সিগারেট ধরাইছে আর কি। উনি ধরানোর পরে ওই সিগারেটটা নিয়ে পুরো রুমে হাঁটতেছে যে কে আছে এই রুমে, আজকে দেখবো, প্রতিদিন ডিস্টার্ব করে। তো উনি আর সেদিনের মতো কিছু পায়নি, বাতাস আসতেছে, উনি ভয় পাইলো, পায়া বললো যে দেখো, রাত্রে আর আমাদের এখানে আসা কথা বলা সম্ভব না, এখানে রাত্রে সমস্যা হইতে পারে, তো আমরা অন্য কোথাও যা কথা বলবো, ছাদে যাব। তো মেয়ে বলছে যে ঠিক আছে, আমরা পরের দিন ছাদেই যাব। তো যাই হোক, ওনারা পরের দিন রাত্রে আবার একই টাইমে ছাদে গেছে। তো ওনারা ছাদে 2 জন পাশাপাশি দাঁড়ায় কথা বলতেছে। হঠাৎ দেখে যে কিরকম ছায়ার মতো একটা দূর দিছে ওনাদের পাশ দিয়ে। তো ওই মেয়েটা যার সাথে সে কথা বলতেছে, সে ঘাবড়ে গেছে যে কি হইতেছে, আমি বুঝতেছি না, রাত্রে আসলেই কিছু না কিছু একটা ঘুরতেছে, লাইট একদিন, আরেকদিন তার সাথে কথা বলতেছি, আজকে সে দৌড়ে চলে যেতেছে, কে এটা? তো এই যে বড় ভাই, সে বললো যে একটু ধৈর্য ধারণ করো, ভয় পাও না, আমি দেখতেছি কি হয়, আজকে না হয় কালকে এটা অবশ্যই একটা রহস্য বের করব। তো উনি ওই মেয়েটাকে ঘরে পৌঁছায় দিয়েছেন, দিয়া উনি আবার একটু নেশা করতো তো আগে, এখন একটু আলহামদুলিল্লাহ তাবলিগে যাওয়ার পর ভালো হয়েছে, দাও তো তাবলিগে যে একটু পরিবর্তন হয়েছে। তো উনি নেশা করতো আর কি। তো ওনাকে পাঠিয়ে দেয়া উনি নেশার জন্য আর কি প্রস্তুত হইতেছে, নেশা করবে। তো এখন উনি দেখতেছে যে উনার সামনে আরেকজন বৈশা একই রকম কাজ করতেছে। তো উনি প্রথমে মনে করছে যে ওনার সাথে কেউ না কেউ হয়তো বা ফাইজলামি করতেছে বা মজা করতেছে, যে আমার সাথে ফাইজলামি, উনি নেশার ঘরে ছিল তো এই জন্য বুঝতে পারে নাই। তো যখন ওনার ওই কাজটা শেষ, উঠবে ঘরে যাবে, এখন দেখে যে ওনার শরীরটা কেমন যেন অস্থির লাগতেছে, ভার লাগতেছে, উনি যাইতে পারতেছে না। পরে উনি যখন ছাদের থেকে 5 তলায় নামছে, যে ঘরটার ভিতর ওনার সমস্যাটা ছিল, ওই ঘরের গেট খোলা, কেমন যেন কান্নার আওয়াজ আসতেছে ঘর থেকে। তো ওই ভাই ভয় পেয়ে গেছে যে কি হইতেছে, বুঝতেছি না কিছু, এই ঘরটা কি। তো যাক, উনি ওদিন ভয় পায়া চলে গেল। পরের দিনের উনি একাই গেছে, ওই মেয়েকে আর ডাকে নাই। পরের দিন উনি একাই গেছে, 15 দিন পরের দিন উনি একাই যাওয়ার পরে আপনার উনি গেছে, সাহসী মানুষ, বিড়ি ধরে, মানে সিগারেট ধরে আগুন নিয়ে গেছে। উনি কয় যে আগুন পাইলে তোরা ভয় পায়। তো উনি গেছে, আগুন ধরে মেসলাইট সাথে করে নিয়ে গেছে, যেন দেখে কি হবে, আজকে যা হওয়ার হবে। তো উনি ওখানে দাঁড়াইছে, দাঁড়ানোর পর দেখতেছে পায়ের শব্দ হইতেছে বারবার ওই রুমটার ভিতরে। তো যখন শব্দ হইতেছে, উনি সাহস করে ঢুকছে, গেট খুলা। ঢোকার পরে ওনার কাছে মনে হইতেছে যে ওনাকে মারবে কেউ। ওকে। তো প্রথমে একদিন যে বাতাস আসছিল, ওরকম বাতাস শুরু হয়ে গেছে, ওনার যে সিগারেটের যে আগুনটা নিভে গেছে। তো উনি ভয় পেয়ে গেছে যে কি হইতেছে। তো হঠাৎ উনি অদ্ভুত একটা আওয়াজ শুনলো, যে আওয়াজটা হইতেছে যে তোর কপালটা ভালো যে তুই আজকে একা আসছস, ওকে, যদি কাউকে নিয়ে আসতি তোর খবর ছিল। তুমি তো সাহসী মানুষ, তো উনি বলতেছে যে কে তুই, সামনে আয়, দেখি তোর চেহারা, তুই আমাকে কিছু করতে পারবি না, তোর খবর আছে। তো সে বলতেছে যে তুই সামনে আয়, সামনে এসে কথা বল, দেখি তুই কে। আমি তোর সামনে আসবো না, আমি এই রুমে থাকি, 5 তলায় থাকি,
পরে উনি ওই যে বাসায় ভাড়া থাকে ওই বাসার ম্যানেজার ছিল, তাকে জিজ্ঞেস করছে যে এই রুমটা মানে 5 তলার যে রুমটা এটা কয় বছর যাবত বন্ধ? তো ম্যানেজার বলছে 5 বছর, প্রায় 5 বছর যাবত ওখানে নাকি কেউ ফাঁসি দিয়ে মারা গেছিল। তো উনি পরের দিন রাত্রে উনি আবার গেছে একাই, কি হয়। আচ্ছা। তো উনি ওদিন রাত্রে যে নেশা করে বললাম, উনি ওই নেশার দ্রব্য নিয়ে গেছে, ওই রুমে বসে নেশা করবে। তো উনি গেছে, যাওয়ার পরে আপনার কান্নার শব্দ আবার আস্তে আস্তে কোনো বাড়তেছে, উনি ভয় পাইতেছে যে আজকে উনি আমাকে বললো যে ভাই আমি জীবনে কোনো সময় এরকম অদ্ভুত আওয়াজে ভয় পাইনি, কিন্তু ওদিন আমার কেমন যেন ভয় লাগতেছে। তো হঠাৎ একটা আলো আসলো ছায়ার মতো, মানে আলো পড়ছে তো একটু, ঢাকা শহরে আপনার রাত্রে লাইট লিবাইলে তো একটা আলো আসে পাশের বিল্ডিং থেকে কিরকম একটা, তো ওই আলোতে কে ছায়ার মতো কে যেন যাইতেছে। তো উনি দেখা ভয় পেয়ে গেছে যে কি হইতেছে এটা। তো পরে আপনার ওই যে আলোতে যে যাইতেছে উনি দেখা ভয়ে, তো আমি কি ভাই পরে বললাম যে আপনি কেন, মানে কিছু বলতেন ওনাকে, আগুন ধরাইতেন, আগুন তো ছিল সাথে। পরে সে বললো যে ভাই আগুন তো ছিল, কিন্তু ওই অবস্থা আমার হাত পা কাজ করতেছে না, আমি মানে কি যে করবো দিশা পাইতেছি না। পরে বললাম যে কি হইলো পরে ঘটনাটা। পরে সে বললো যে আমাকে ওদিন রাত্রে, পরে উনি যখন সিগারেট ধরেছে অনেক কষ্ট করে, তো ধরার পরে ওই কান্নার আওয়াজটা কিছুটা কমছে, তো ওনাকে আবার ওই আওয়াজটাই উনি একই রকম আওয়াজ শুনছে যে বলছে যে তুই যদি বাঁচতে চাস এই বাসা ছেড়ে তোরা চলে যা, তুই চলে যাবি, কারণ আমি ওই মেয়েটাকে, যে মেয়েটার সাথে উনি রিলেশন করতো, ওই মেয়েটাকে আমি ভালোবাসি, তো আমি চাই না আমি ছাড়া ওর সাথে কেউ কথা বলো। তো তুই যদি থাকস তোর জীবনের আশঙ্কা আছে, তুই চলে যা, এটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো সে বললো যে দেখ, মানে ওই বড় ভাই বলতেছে যে তুই দেখ আমি ওরা ভালোবাসি, আমি ওরা বিবাহ করবো বলছি, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন বিবাহটা করবো, তুই বাধা দিস না, তোর কোনো সমস্যা থাকলে বল, আমি সমাধান করে দিব। তো ও বলতেছে যে না, আমি চাই না ওর সাথে কেউ রিলেশন করুক। পরে বললো যে তুই কি চাস বল আমাকে। আমি তো বললাম তোকে যে তুই এখান থেকে চলে যা। তো সে বললো যে আমি যাবো না, তুই কি করবি, যদি না যাস পরে দেখতে পারবি তুই কি হয়। তো ওনারা এটা বলার পর 1 মাস ওনার বাসায় ছিল। তো উনি ওনাদের সিলভারের কারখানা, তো ওনার কাজ করে আর কি। তো রাত্রে সিলভার কারখানা বন্ধ করে আস্তে আস্তে অনেক রাইত হয়ে যেত। তো একদিন দোতলায় আর কি ওনার সাথে ওনাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাই দিছে। হ্যাঁ, মানে উনি উঠতেছে ওনাকে ফালাই দিছে হঠাৎ। তো উনি নিচে পড়ে গেছে। পরে ওই যে রাত্রে তো অনেক মানুষ আসে, তো একজন উঠতেছে সিঁড়িতে দেখে যে সে নিচে পড়ে গেছে। তো বললো যে কি হইলো তোমার পারবেশ, তুমি পড়ে গেলা? কয় ভাই পড়ে গেছি যে আপনার মানে কিতে যেন ধাক্কা মারছে আমার। তো যাই হোক, পরে আপনার ওনার বাবা মাকে বলছে যে দেখেন এই বাসায় সমস্যা আছে, তো এখানে থাকাটাও কষ্টকর। পরে বাবা বলছে কি করা যায়, বললো যে আমরা এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাব। পরে ওনার ওই বাসা থেকে চলে আসছে। তো পরে আর ওনার ওইরকম ঘটনার ফেস হয়নি। পরে কি ওই মেয়ে কি বিয়ে করছিল? ওই মেয়ে অন্য কারোর সাথে বিবাহ হয়েছে, ওনার সাথে আর বিবাহ হয়নি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এলাইনা আহসান অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে, এবং তিনি তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, যেটি তিনি বাংলাদেশে থাকাকালীন সময় তার সাথে ঘটেছিল। 2015 সালের কথা। এলাইনা তখন ঢাকার উত্তরায় বসবাস করেন। তিনি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তো তাদের বাসা বেশ ছিমছাম ছিল, গোছালো উত্তরাতে, কিন্তু সেই বাড়িটা তার বাবা ভাঙার প্ল্যান করেন। তারা বাড়িটা তৈরি করবেন নতুন করে। তো এই সময়টাতে তার বাবা তাদের নিয়ে মুভ করে গেলেন গাজীপুরে। তাদের একটা বাড়ি ছিল, বাংলো বাড়ি। এটা তার বাবা অনেক আগে করেছিলেন সেখানে। এই বাড়িতে আগে তারা বেড়াতে আসতো মাঝে মাঝে, তারা সবাই মানে টাইম কাটাতে আসতো, ছুটি কাটাতে আসতো। তারা তার খালামণিরা অনেকে এসে এখানে সময় কাটিয়ে যেত। একেবারেই বেশ বড় করে করা বাড়িটা, এবং আসলেই এটা বাগান বাড়ি, কারণ গাছগাছালি আছে চারিপাশে, বেশ অনেক দূর পর্যন্ত এই বাগান তাদের। তার বাবা এখানে আমের বাগান করেছেন, পেয়ারার বাগান করেছেন, আর তারপরে বেশ খানিকটা ফাঁকা জায়গা তাদের, ওইখানে কোনো চাষাবাদ হয় না, একেবারে বিস্তৃত জায়গা, ঘাস বড় বড় হয়ে গেছে, এবং তার পাশে বাউন্ডারি ওয়াল। তো এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হলো মানুষের ফসলি জমি ইত্যাদি ইত্যাদি, নদীও আছে দূরে। তো মোটামুটি বাড়িটা কিন্তু একদম নিঝুম। দিনের বেলা অনেক পাখি থাকে, পাখি ডাকতে থাকে চারিপাশে, এবং সন্ধ্যার পর বেশ মানে ভুতুড়ে বাড়ির মতো লাগে।
তো এই বাড়িতে আসাটা এলাইনার খুব একটা পছন্দ হয় না, এই কারণ সে একা চলাফেরা করতো। যখন সে থাকতো উত্তরাতে, সে বাসে করে চলে যেত তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এইখান থেকে যাওয়াটা বেশ কঠিন, কারণ এই তাদের বাড়িটা হচ্ছে এমন যে রাস্তার পাশে যে রাস্তাটা দিয়ে গেছে, সেই রাস্তার পাশ থেকে তাদের বাড়ির মূল গেট, সেখান থেকে অনেক দূর হাঁটতে হয়, বা গাড়ি নিয়ে আসলেও বেশ অনেকখানি চলে তারপর আসতে হয় তাদের গাড়ি বারান্দায়। তো গাড়ি যদি না থাকে সে মোটামুটি আটকা, কারণ ওখানে যে দাঁড়ায় থেকে বাস পাবে এমনও কোনো কথা নাই। যদিও এলাইনা মোটামুটি নিজে চলে স্বাচ্ছন্দ্য ফিল করে, সে বাসে উঠতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই বাড়িতে আসার পর এটা একটা বড় সমস্যা হয়ে গেল। সে বাসায় একটু মানে গাইগুই করলো যে এইখানে যে আমরা থাকতেছি, এখানে কেন থাকতেছি, আমরা তো অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারতাম আমার ইউনিভার্সিটির কাছে, অথবা আমাকে কোনো হোস্টেলে দিয়ে দাও। তো তার বাসায় এগুলো কিছুই শুনবে না। তার বাসায় তার বাবা বলতেছিল যে তার বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন তো সম্ভবই না। তো এটাতে তার মন আরো খারাপ হয়ে গেল। এখন কিছু করার নাই, তার বাবা খুব স্ট্রিক্ট মানুষ। তো এই বাসায় থাকতে হচ্ছে তাকে। বাসাটা তার একটু অন্যরকম লাগলেও বেশ ভালো লাগতো, কারণ হচ্ছে এই বাসার ছাদে উঠলে, এই বাসার ছাদটা হচ্ছে 2 তলার উপরের ছাদ, এবং প্রত্যেকটা ফ্লোর একটু উঁচু, পুরোনো আমলের বাড়ির মতো উঁচু করে করা হয়েছে, যেহেতু বাংলো বাড়ি। তো ছাদে উঠলে তাদের যে পাশের যে রেলিংটা খুব সুন্দর করে কাজ করে করা হয়েছে, খুব সুন্দর করে ভালো মুন্সিয়ানা দেখাইছে, যারা কাজ করছে তারা খুব ভালো মতো করছে কাজটা, রাজমিস্ত্রিরা। তো সেই সুন্দর রেলিং এ দাঁড়াইলে খুব লাগতো, তার কাছে বেশ লাগতো, বেশ সুন্দর করে রং করা। ওখান থেকে দাঁড়ালে দেখা যেত তাদের যে এই গাছগাছালি বাগান, সেগুলোর উপরই ভাগটা দেখা যেত, গাছের একটা অংশ মনে হচ্ছে পুরো একটা গাছের একটা সারি এভাবে দেখা যেত। এবং সেইখান থেকে দূরে তাদের সেই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হালকা যে সবুজ ক্ষেতের অংশ এবং দূরে নদী, এগুলো দেখা যেত। এগুলো তার কাছে খুব ভালো লাগতো। আর বাসার মধ্যে মা থাকতো, আর তার খালাতো বোনরা আসতো বেড়াতে। তো মোটামুটি এইভাবে সময় কাটতেছিল এলিনার। তো যাই হোক, এই সময়ের মাঝেই তার বিয়ের কথা আরো বেশি জোরালোভাবে পাকাপাকি হওয়া শুরু করে। তো এইটাতে একটু তার কাছে মন খারাপ হয়, কারণ সে এত দ্রুত বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বাসার চাপাচাপি ইত্যাদিতে সে এখন বলে আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে যায়। তো বাসায় বেশ আয়োজন চলছে তাদের বাসায়। আর তখন এরকমই ঝড়ো একটা মৌসুম। এরকম সময় একদিন তার বিয়ের কথা ঠিক হয়ে গেল যে অমুক দিন বিয়ে হবে। তো বাসায় বেশ তোড়জোড়, তার খালারা আসছে, সবাই আসছে, খুব আয়োজন হচ্ছে বাসায়। তো এলাইনের কাছে কেমন জানি একটা মিশ্র অনুভূতি হচ্ছে, মানে এই বাসায় উঠলাম, এই বাসায় এসে এই বাসাটাকে আমার ভালো লাগা শুরু করলো, এখন চলে যেতে হবে এখান থেকে, নিজের কাছে জানি কেমন লাগছে। তো এইভাবে করে তার সময় কেটে যাচ্ছে। তো এর মধ্যে বিয়ের পুরোপুরি ডেট ফিক্সড হয়ে গেল যে কবে হলুদ, কবে বিয়ে ইত্যাদি ইত্যাদি। তো এলাইনাদের বাসায় বিশাল একটা উৎসবমুখর পরিবেশ, নিকট আত্মীয়রা চলে আসছে, খালা, মামা, চাচি, ফুপু এরা আসছে, সবাই বেশ আনন্দ করছে। এলাইনার মনেও একটা মিশ্র অনুভূতি, সে আসলে মনে হচ্ছে যে স্বপ্নে দেখছে সবকিছু, তার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্নে দেখা জগৎ। তো এরকম দেখতে দেখতেই তার হলুদের দিন চলে আসলো। তো হলুদ নিয়ে তাদের ওখানে কথা হয়েছে এরকম যে ছেলে আর মেয়ে তারা একই দিনে হলুদ করবে, কেউ কাউকে হলুদ দিতে আসবে যাবে না, তবে ছেলের বাসা থেকে একটা ডালা পাঠাবে, ওই মাছ আর কি পাঠায়, এবং মেয়ের বাসার থেকেও যাবে একটা ডালা নিয়ে। তো এরকমই তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে। তো এলাইনাকে হলুদ দেওয়া হবে, বাসার সবাই হলুদ দেবে। তো এই জিনিসটা এলাইনা সবসময় দেখছে বিভিন্ন অনুষ্ঠানে, বাট তার নিজের হবে তার কাছে জানি কেমন লাগতেছে। তো সকাল থেকে বেশ ব্যস্ততা, সারাক্ষণ বাসার মধ্যে দেখলো যে আত্মীয় স্বজনরা গল্প করতেছে, যারা বাইরের থেকে আসছে, মানে আত্মীয় স্বজন, তারা মিষ্টি খাচ্ছে, বিভিন্ন রকম রান্না হচ্ছে, গল্প গুজব হচ্ছে। বিকেলের দিকে এলাইনাকে বলা হলো যে তাকে গোসল করতে নিয়ে যাবে তার ওই খালা, তারপর বান্ধবী এরা তাকে, তারপর এনে তাকে ডিফারেন্ট শাড়ি পরায়, তারপর নাকি গায়ে হলুদ দিবে, এরকম আর কি তাদের যেসব কালচার হলুদের দিন মানুষ প্র্যাকটিস করে সেগুলো আর কি। তো সেরকম ভাবে হলো, তাকে নিয়ে সাজানো হলো, ফুলের গয়না টয়না দিয়ে হলুদ শাড়ি পরানো হলো, এবং দেখা গেলো কাঁচা হলুদ বাটা হয়েছে, সেগুলো রাখা হয়েছে, বিভিন্ন জিনিস তাকে সাজাচ্ছে। এবং তাদের একটা রুম ছিল, লিভিং রুম, যেটা বেশ বড় এবং চারিপাশে জানালা খোলা, চারিপাশে মানে এক একটা থাই অ্যালুমিনিয়ামের শাটার দিয়ে বন্ধ করে এক এক পাশে। তো ওইটাতে বসা হলো, বেশ গুমোট দিন ছিল দেখে ওই শাটারগুলো দুই পাশ থেকে খুলে দিছে। তো এলাইনাকে বসানো হয়েছে একটা স্টেজ করে এই পাশে। তো স্টেজের মধ্যে বসে এলাইনা দেখতেছে সেই খোলা জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে গাছের সারি, গাছগুলো নড়তেছে এবং মেঘে মেঘে ছেয়ে যাচ্ছে চারিদিক, মানে তখন বেলা প্রায় পড়ে যাচ্ছে। তো
এলেনা দেখে তার মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। সে চিন্তা করলো যে এই বাসা থেকে বিদায় নিয়ে নিব, বাবার বাসা থেকে। মনটা কেমন যেন খারাপ হচ্ছে, সেখানে আনন্দ লাগার বদলে তার মনটা একটু খারাপ হচ্ছে। তো দেখলো যে মেঘ ছেয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, মনে হয় ঝড় বৃষ্টি আসবে এরকম। তো তার বান্ধবীরা সবাই জিনিসপত্র গোছাতে ব্যস্ত, তার যে স্টেজ করছে তাকে যেখানে বসাইছে সেখানে জিনিসপত্র নিয়ে আসছে, এবং সে শুনতেছে যে ছেলের বাসার থেকেও ডালা আসবে, সেখানে আরো জিনিসপত্র থাকবে। তো এগুলো কথা বলতে বলতে এই সময় অন্ধকার হয়ে আসলো। তার রুমের মধ্যে তার কয়েকটা ছোট কাজিন আর দুইটা বান্ধবী, তারা এটা ওইটা নাড়াচাড়া করতেছিল। তো হঠাৎ করে প্রচন্ড বাতাস ছুটলো, এবং ওই তাদের গাছপালা, তার বাসার একদম পাশে কয়েকটা আম গাছ ছিল, সেখান থেকে ছিটে ছিটে আম ছিল গাছে, আমগুলো ছিটে ছিটে এসে তাদের জানালায় বাড়ি খেলো, কয়েকটা ভিতরে ঢুকে গেল। তো কাজিনরা চিৎকার করে উঠলো, হই হই করে চিৎকার করে উঠলো যে আম নিবে ইত্যাদিতে। বান্ধবীগুলো বলতেছে এই আম পড়ছে, ঘরের মধ্যে ঢুকে গেছে, তারা এরকম হাতাচ্ছে, মানে তারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তারা এই হই হুল্লোড় করতে করতে, কয়েকজন কাড়াকাড়ি করতে করতে দেখলো যে ইলেকট্রিসিটি চলে গেল এবং ঘরটা অন্ধকার হয়ে গেল। তো এই বাসায় জেনারেটর আছে, জেনারেটর চালানো হয় নাই তখনও। ঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে, এবং দেখলো যে আকাশ, এখান থেকে এলিনা দেখতেছে যে আকাশটা অন্ধকার হয়ে গেছে, পুরা ডার্ক, মানে একেবারে মানে কালচে, অনেকটা ছাই রঙের মেঘ ঢেকে গেছে চারিদিকে। এমনি তো সন্ধ্যা হয়ে আসতেছিল এর মধ্যে, এবং কড়কড় শব্দে বাজ পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং ঝুম করে বৃষ্টি নামলো। তো ঘরের মধ্যে কিন্তু বৃষ্টির পশলা ঢুকে গেল, ওই যে খোলা যে জানলাটা ছিল যেটা দিয়ে ওই যে আম ঢুকছিল। তাই এলিনা দেখলো যে কেউই নাই ঘরের মধ্যে, সবাই চলে গেছে। তো সে তাড়াতাড়ি উঠে গেল তার ওখান থেকে, সেখানে ঘর ভিজে যাচ্ছে, সেটা তো আর সে হতে দিতে পারে না। তো সে যে জানালাটা এরকম টেনে দিচ্ছে, তো জানালাটা যখন নাকি সে টেনে লাগাইতেছে শাটারটা, এই সময় তার কাছে হঠাৎ মনে হলো যে আম গাছটাতে দুলতেছিল তখন কিন্তু আলো আধারি চারিপাশে, হ্যাঁ, মানে মানে আলো হারায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তার কাছে মনে হলো ওই আম গাছের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরা, আর দুই পা ওই আরেকটা ডালের মধ্যে, একটা মহিলা, হ্যাঁ, এবং তার মাথাটা একটা ডার্ক শাড়ি দিয়ে ঢাকা, মানে কালো খয়েরি টাইপের শাড়ি, মেঘের কালারের মতো একটা শাড়ি দিয়ে তার মুখটা ঢাকা, এবং লাল রঙের, লাল টকটকে রঙের একটা ব্লাউজ পরা, মানে মুখটা ঢেকে রাখছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরে রাখছে, দুই পা আরেক ডালে, এরকম সে দেখতেছে, এবং ডাল নড়তেছে, সেই মহিলাও নড়তেছে এখান থেকে। তো জিনিসটা এত ভীতিকর ছিল, এলিনার প্রচন্ড ভয় লাগছে এই সিনটা দেখে। তো সে জানালাটা বন্ধ করতে যেও, মানে জানালাটা কিন্তু মানে লাগাই ফেলছে, সে সামান্য একটু ফাঁক, এইভাবে সে লাফ দিয়ে পেছনে চলে আসছে ভয়ে, কেননা গাছটা তাদের জানলা থেকে বেশি দূরে না, ওই যে আম উড়ে আসছে, বোঝা গেছে, বুঝতে পারছেন তো যে কতটুকু ডিফারেন্স। তো সে লাফ দিয়ে পিছনে চলে আসছে, পিছনে এসে দেখতে তার পায়ের নিচে ভিজা আর কি, যেখানে পানি পড়ছে অলরেডি, এই বৃষ্টির পানি ঢুকে গেছে যেখানে। তো সে পিছাতে পিছাতে সে চলে আসলো তার স্টেজের ওইখানে, এবং সে ওই পাশে যেতে ভয় পেতেছে, এতটাই ভয় পেয়েছে সে আকস্মিক এই জিনিসটা দেখে, যে সে যে ওই রুমে যাবে, ওই রুমে কিন্তু অন্ধকার, তার পাশের রুমটা আরেকটা বড় লিভিং রুম, সেটা আরো বড় লিভিং রুম, লাইক ওখানে 3 সেট সোফা ফেলা আর কি, মানে বেশ বড় 3 সেট সোফা ফেলা, বেশ বড় কার্পেট বিছানো, স্যান্ডেলিয়ার লাগানো। তো ওই জায়গাটা একদম অন্ধকার। তো সে ভয় না ওই রুমেও যায় নাই, সে ভয়ে সেই তার যে স্টেজ সেখানে উঠে বসে, কারণ ওখানে বালিশ টালিয়ে দেয়া পিছেই, তো ওইটার সাথে সে সেটে গেছে ভয়ে, এবং কুকড়ায় গেল, সে কুকড়ায় গেল। তো এই সময় শুনলো ওই রুম থেকে কথা বলতেছে, এই ছেলে পক্ষর গাড়ি আসছে, মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, দেখ মাছ এলিনার কাছে আন। শুনতেছে মানে হই হুল্লোড় কাজিনদের। তো দেখলো যে কয়েকজন ওইখান থেকে একটু আলো আসলো, অ্যাজ ইফ মানে কোন একটা আলোর সোর্স আসতেছে। এলিনা বুঝতে পারছে, তার প্রচন্ড ভয় লাগছে, সে পুরো কুকড়ায় যাচ্ছিল, কিন্তু আলোর সোর্সটা দেখে তার একটা সাহসও লাগতেছে, সে মনে হচ্ছে চিৎকার করবে। তার চোখটা কিন্তু এখন ওই গাছের দিকে, এবং গাছের দিকে সে তখনও দেখতেছে ওই যে মহিলাটা ঝুলতেছে গাছের মধ্যে। আলোটা যখন কাছে আসলো, এসে ওই রুমের মধ্যে ঢুকছে, দেখলো একটা চার্জ লাইট নিয়ে ঢুকছে তার কাজিনটা, এবং হাতে একটা কুলার মধ্যে এত বড় একটা মাছ, মানে এরকম বড় একটা কাতল মাছ, সেটার মুখের মধ্যে টাকা না কিছু দেওয়া আর কি। তো সে এত ভালো মতো খেয়াল করতে পারে, সে দেখছে এরকম। তার চোখটা কিন্তু ওইটার দিকে এক নজর গেছে, আর একদিকে গেছে গাছের দিকে। সে 1 সেকেন্ডের মধ্যে দেখলো যে ওই যে সে মহিলাটাকে দেখছিল, মহিলাটা তাদের যে ওই যে মানে জানালার উপরে ল্যাপটায় আছে, তার মুখটা এরকম ঠেসে ধরে ল্যাপটা আছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু কাপড় দিয়ে যে মাথার ঘুমটাটা ঢাকা সেটা দেখা যাচ্ছে। এক হাত গ্লাসের এই পাশে পানি অনেকটা ল্যাপটায় গেছে, আর এক হাত দিয়ে সে জানলা ফাঁক করে ঢুকছে ভিতরে। এলেনা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, তার আর কোনো মানে কিছু খেয়াল নাই।
তো বাসার মধ্যে সবাই ভয় পেয়ে গেল এবং মাছটা ওখানে ফেলে রেখেই তারা দৌড় দিল কয়েকজন। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন সবাই গেছে তারা নাকি সবাই চলে গেছিল। এটা এলেনা পরে শুনছে, তার তো সেন্স ছিল না। সবাই নাকি মাছ সহ তাকে ওখানে ফেলে রেখে চলে গেছে। তারা একটু ভয়ও পাইছে তার চিৎকার দিবে সহ দেখে। তো যাই হোক, কয়েক মিনিটের মধ্যে বাসা থেকে তার খালা, তার মা সবাই আসলো দৌড় দিয়ে উপরে। আসার পরে দেখতেছে যে সে বেহুশে পড়ে আছে এবং ইলেকট্রিসিটি তখনও নাই। এর মধ্যে জেনারেটর অন করতে বলা হয়েছে, তাদের কেয়ারটেকার অনেকক্ষণ পর জেনারেটর অন করলো, আলো জ্বলছে। তো দেখা গেল যে এলাইনার শরীর শক্ত হয়ে সে বেহুশে পড়েছে, দাঁত আটকায় গেছে তার। তো খুবই অন্যরকম কথা, তার খালারা বলতেছে এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার হলো, অলক্ষী হলো, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো তার আম্মা মোটামুটি ব্যাপারটা টেক কেয়ার করলো, বলে কি হয়েছে কে জানে, কি দেখে ভয় পেয়েছে, এই তোরা মাছ আনছিস কেন? তার মা বলতেছে মাছ আনছিস কেন? বাংলাদেশে কিছু মানুষ, আমাদের মুরব্বীরা, যদিও এগুলা কিন্তু আমাদের ধর্মমতে তেমন কিছু এই ধরনের কথা প্রচলিত নাই, বাট মুরব্বীরা কিছু জিনিস বিশ্বাস করে আগের আমল থেকে। এটা আমি নিজেও শুনে আসছি যে কাঁচা হলুদ দিয়ে কোথাও এরকম থাকা, তারপর মাছ নিয়ে এরকম। তো তার মা বলতেছে একে তো কাঁচা হলুদ দেয়া, তারপর আবার বিয়ের মেয়ে, তারপর সন্ধ্যার সময় তোরা কার মাছ নিয়ে তার সামনে আসছিস, একেবারে সন্ধ্যাটার সময়। এই বলে তার মা চিল্লাচিল্লি করে সবাইকে সরাইলো, মাছ শুদ্ধ সরাইলো এবং তাকে ওই চামচ দিয়ে তার মুখ খুললো, দাঁত খুললো, মানে মুখ হাঁ করাইলো আর কি। তারপর পানি টানি ছিটাই করে তারপর দেখলো যে তার হুঁশ আসছে। সে ভয়ে এরকম তাকাইলো, চোখ বড় বড় করে চিৎকার করে চোখ উল্টায় আবার বেহুশ হয়ে গেল। এবং সে নাকি হাত পা এরকম থরথর করে কাঁপতেছিল, 4 হাত পা সোজা করে দিয়ে। এগুলো এলাইনা শুনছে পরবর্তীতে তার কাজিনদের কাছে যে তার কি অবস্থা হয়েছিল। তার কাজিনরা ভয়ে একদম কুকড়ায় গেছিল, তাদের মুখে কোনো কথা নাই। তো যাই হোক, তার মা তো ভয়ে কান্নাকাটি করতেছে, তার ফুপু দোয়া দরুদ পড়তেছে। তো তার বাবার কাছে গেল খবরটা, তার বাবা বলল যে হ্যাঁ, মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসতে পাঠাইতেছি। তারা বুঝছে যে কিছু একটা মানে এরকম উপরি জিনিস হয়েছে বা উপরি কোনো ব্যাপার হয়েছে। তো তার বাবা পাঠাই দিলেন গাড়ি সহ ইমাম সাহেবকে আনতে। অনেকক্ষণ পর মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসা হলো। তো তিনি এসে দেখলেন, দেখে বললেন যে মেয়ের উপরে কোনো খারাপ জিন বা কিছু মানে করছে, এখানে নজর দিছে। তো তিনি ঘরে ঢুকেই নাকি ইমাম সাহেব বলছেন যে এই ঘরের মধ্যেই খারাপ জিনিস আছে, আপনারা সবাই এখান থেকে সরেন। তিনি নাকি সরাই দিছে। তো এলাইনার বাবাকে রাখছে, মাকে রাখছে, এই দুইজনকে রেখে তিনি ঘরের মধ্যে দোয়া পড়া শুরু করলেন। মানে খুব গম গম কণ্ঠে দোয়া পড়তেছিলেন তিনি। তো এলিনার কাছে নাকি এই স্মৃতিটা, যে তার কাছে কিছু কিছু ভাষা ভাবে মনে আছে যে সে খাটের মধ্যে শুয়ে আছে, তার মা তাকে ধরে রাখছে চেপে, তার বাবা বসা কাছে, আর হুজুর ওই ইসের সামনে দাঁড়ায়, মানে তাদের যে স্টেজটা বানিয়েছিল ওখানে দাঁড়ায়, জোরে জোরে জানলার দিকে তাকায় তিনি দোয়া পড়তেছেন। এবং ঘরের মধ্যে মানে আলো কমায় দেয়া, মানে একটা টিউবলাইট জ্বলতেছিল ওখান থেকে। তো তিনি গম গম করে দোয়া পড়লেন, অনেকক্ষণ দোয়া পড়ে তারপর তিনি জানালা বন্ধ করলেন। জানালাগুলোর মধ্যে উনি মানে কিছু একটা করছেন আর কি, সামথিং উনি করছেন, জানালাগুলো বন্ধ করছেন, ঘরটাকে বন্ধ করছেন। তারপর এলাইনাকে ঝাড়লেন এবং ঝেড়ে তাকে মানে করলেন। তো তার তখন নাকি শরীরটা হালকা হওয়া শুরু করছে হুজুর ঝাড়ার পরে। তো হুজুর পানি ছিটাই দিলেন, করলেন এবং বললেন যে এই পড়া পানিটা খাওয়াবেন, মেয়ের তো বিয়ে, এখন কিছু করার নাই এবং ওকে কেউ একা রাখবেন না, মানে একা রাখেন না। হ্যাঁ, খারাপ জিনিস ছিল আপনাদের এই পুরা এখানে, খারাপ জিনিস আছে, ওই পুরা এই বাগানটার মধ্যে খারাপ জিনিস আছে। এই রুমের মধ্যে আসছিল। তখন তার আম্মাকে বললো যে মেয়ে কি করছে এখানে, কিভাবে বসা রাখছেন? তখন বললো যে এইভাবে বসা রাখছিলাম। তখন ওই যে ওর মাছ বলে, মাছ আনছেন কেন এখানে? এভাবে করে মাছ আনার জিনিস, ঠিক সন্ধ্যার সময় পিশাচ আছে এখানে আজে বাজে, এটা আপনারা বুঝেন না, ঝড়ের সময় অনেক কিছু চলাফেরা করে। যাই হোক, তিনি দোয়াদের উপর ফু দিলেন এবং বললেন যে এই যে আপনারা যে এই অনুষ্ঠানটা করতেছিলেন, এইটাও আসলে মানে সত্যি কথা বলতে যে এটারও কোনো প্রয়োজনীয়তা আসলে ছিল না, বিয়ের অংশ এগুলা না। যাই হোক, এখন কি করবেন আপনারা? করেন, ওকে দেখেন, ওর সাথে কেউ থাকেন, একলা রাখেন না ওকে। আর আপনাদের যে স্বভাবতই বিয়ের ব্যাপার, ওকে তো কালকে পাঠাবেন, এই ব্যাপারটাও নিয়ে বেশি কথা যদি আপনারা বলেন তাও একটা সমস্যা হবে, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি দোয়া দরুদ পড়ে দিছি এবং আপনারা পড়বেন, আমল করবেন, মেয়েকে একলা রেখেন না। হ্যাঁ, এর খারাপ জিনিসের নজর পড়লে নতুন বিয়ের সময় তো এগুলা একটু সমস্যাও হয়। তো যাই হোক, হুজুর দোয়া দরুদ পড়ে দিয়ে ওখান থেকে চলে গেলেন ওই দিন রাতে। তো রাতের বেলা এলাইনার সাথে তার মা ছিল, ফুপু ছিল, সে নাকি সারা রাত ভয় পেয়েছে। সে বলছে যে রাতের বেলা সে যখন ঘুমাতে গেছিল তার কাছে বারবার মনে হচ্ছিল যে তাদের ঘর দিয়ে কে যেন ঢুকে গেল দরজাটা দিয়ে। মানে সে শুয়ে আছে, তার মা ধরে রাখছে, ফুপু ধরে রাখছে, তার বারবার মনে হচ্ছিল যে ঘরের দরজা দিয়ে কেউ ঢুকতেছে, এসে হঠাৎ করে হন করে ঢুকতেছে। এটা তার বারবার একটা ভিজুয়ালাইজেশন আসতেছিল যে এই আলো আধারি ঘেরা ঘরে, কারণ সেখানে কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল, মনে হচ্ছে
হন করে কেউ ঢুকে যাচ্ছে এরকম লাগতেছিল তার কাছে। আর সে বারবার মনে হচ্ছিল দূরে সে কোনো হাসির আওয়াজ শুনতেছে, অনেক দূরে, ঘর থেকে বাইরে দূরে হাসির আওয়াজ শুনতেছে। তো সে খুব ভয় পাইছে। আর যখন তার ঘুম আসলো, সে ঘুমের মধ্যে ওই মহিলাটাকে দেখলো, ওই যে সেই মানে ঘুমটা টানা, এবং সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বিছানায় শুয়ে আছে, তার পাশে ওই মহিলা দাঁড়ানো, তাকে দেখে বলতেছে তোরে লয়ে যাবো, চিন্তা করিস না, লয়ে যাবো, হলুদ লাগাইছিস না, লয়ে যাবো, সুন্দর ঘ্রাণ আসে, সুন্দর বাসনা আসে, তাকে নাকি এটা বলতেছিল। তাহলেই না খুব ভয় পেয়ে ঘুমের মধ্যে থেকে চিৎকার করে উঠছে। তো যাই হোক, তার তো কিন্তু পরের দিনই বিয়ে। তো পরদিন সকাল পর্যন্ত তাকে অনেক টেক কেয়ার করে পরদিন নিয়ে যাওয়া হলো তারে, যে মোটামুটি টেক কেয়ার করা হলো। তার আম্মা গোসল করালো, মানে তারা ফ্যামিলিগতভাবে বিশ্বাস করতো যে সোনার উপর পানি দিয়ে গোসল করলে পবিত্র হয়। তো তারা পারিবারিকভাবে বিশ্বাস করতো এটার কোনো বেজ এরকম পাওয়া যায় না। যাই হোক, তাকে ওইটা দিয়ে গোসল করানো হলো। তারপর তার ফুপু জমজমের পানি খাওয়াইলো তাকে। তারপরে তার বিকেলবেলার দিকে যেটা হলো যে তাকে সাজায় গোজায় বিউটি পার্লার থেকে নিয়ে গেল বিয়ের অনুষ্ঠানে। তো সেখানে সে একটা ঘোরের মধ্যে ছিল, আসলে খুব একটা ক্লিয়ারলি সে এত মানে মনেও করতে পারতেছে না, এরকম একটা ধকল গেছে তার আগের দিন, আর তারপরেই বিয়ে। তো সেখানে দেখা গেল যে কাজী সাহেব আসলেন, বিয়ে পড়াইলেন, এবং এক পর্যায়ে তিনি চলে গেলেন শ্বশুর বাড়িতে। তো ওই রাতটা শ্বশুর বাড়ি থাকতে হবে নতুন হাজবেন্ডকে চেনার সময়, এবং এর আগে দু একবার কথা হয়েছে, তাকে ছবি দেখানো হয়েছিল। তো যাই হোক, তার খুব ভালো লাগলো এলাইনার, মনে হলো যে হ্যাঁ আসলে একটা জেন্টলম্যান। তো সে এলাইনা এমন একটা মানুষ, সে আসলে কোনো কথা লুকাইতে পারতো না। তো সে তার হাজবেন্ডকে বললো যে আমি কিন্তু ভয় পাইছি কালকে রাত্রে। তো তার হাজবেন্ড হেসে বললো কি ভয় পাইছো তুমি? তো বলতেছে যে আমি ভয় পাইছি মানে কালকে রাতে আমার এরকম ঘটছিল হলুদের সময়। তো বলে সে একটু চুপ করেছিল, কারণ সে ভাবতেছিল যে অনেক সময় যেটা হয় যে এগুলো মাইন্ড করে মানুষ। হ্যাঁ, তো দেখলো যে তার হাজবেন্ড হেসে দিয়ে বললো আরে এগুলা কিচ্ছু না, এগুলা কুসংস্কার। এই যে মানুষ এই হলুদ টলুদের দিন বলে কাঁচা হলুদ দিয়ে দিকে যেতে, আমারও হলুদ দিছে, দেখছো এই যে আমার শার্ট উঠায় দেখাচ্ছে যে হাতের এখানে দেখো হলুদ দাগ রয়ে গেছে। আমাকে বলতেছিল ছাদে যেতে না, আমি বন্ধুদের সাথে চেয়েছিলাম একটু স্মোকিং করবো ছাদে, যে আমাকে ছাদে যেতে দিবে না, বলছে যে এরকম কাঁচা হলুদ দিয়ে ছাদে যাওয়া নিষেধ। যাই হোক, আমারে কিছু, আমি কিন্তু গেছি, আমি যে ওখানে বন্ধুদের সাথে সময় কাটে আসছি, তা আমার কিছু না হলে আমার বউ অ্যাটলিস্ট ভয় পাইছে, এটা আমার কাছে শান্তি লাগতেছে। এন্ড দ্যাট ইজ সো সুইট, আই লাইক ইট। তো এটা শুনে সে এলাইনা হেসে ফেললো, এবং তার কাছে বেশ ভালো লাগলো যে তার হাজবেন্ড এত হিউমারাস একজন মানুষ। সে মানে তার মাথার মধ্যে যেটা ভয় বা একটা চিন্তা ভাবনা, ওই জিনিসটা গতকালকের ব্যাপারটা যে প্রেশার ফেলে রাখছিল, ওইটা আস্তে আস্তে চলে গেল। এবং রাতে তারা গল্প গুজব করে সময় কাটায় দিল। তার হাজবেন্ড তাকে অনেক কথা বললো তার লাইফের, সেও অনেক কিছু শেয়ার করলো, এবং তাদের মধ্যে একটা সুন্দর সময় কাটলো। এইসব জিনিস নিয়ে, এই ভূত প্রেত এগুলো নিয়ে ভয়টা তার মধ্যে থেকে কেটে গেল। এরপর দিন শ্বশুর বাড়িতে সে ছিল, এটা ওটা দেখছে, ঘুরছে, দেখছে, তার কাছে ওইরকম আর কিছু ফিল হয় নাই। এই স্বপ্নও দেখে নাই এর মধ্যে, কিন্তু সে আর ওই দিনটা সে কিছুই আর স্বপ্ন দেখে নাই বা ওইটা খেয়ালও আসে নাই। তো তারপর দিনই তাদের বউ ভাত। তো বউ ভাত হলো, বউ ভাতের পরে তার হাজবেন্ডকে নিয়ে তাদের বাড়িতে আসার কথা, সেই নিজেদের বাড়ি, বাংলো বাড়িতে। তো বউ ভাতের পর রাতের বেলা তারা ব্যাক করছে, তখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা, 11:30। তো যখন আসতেছে গাড়িতে, তখনই ওই রাস্তাঘাট একদম নীরব। তো তার হাজবেন্ড বলতেছে, সে তো ড্রাইভ করতেছে না, বসা পাশে, তাহলে এনাকে বলতেছে যে তোমাদের বাড়িটা আসলে ওইরকম জায়গায়, তুমি যে ভয় পাইছিলা আসলে এই কারণেই। তো এইটা শুনেই এলিনার আবার মনে পড়লো পুরো জিনিসটা, এবং সে একটু কুকড়ায় গেল। তো যাই হোক, ওই যে তাকে বলছে স্বপ্নের মধ্যে তোকে নিয়ে যাব, এটাতে সে বেশ ভয় পাইছে। তো মানে তার মনে পড়ছে জিনিসটা। তো যাই হোক, এক পর্যায়ে তাদের বাসায় আসলো, এবং তাদের বাসায় যখন গাড়ি ঢুকতেছে তখন অনেক রাত, এবং গাড়িটা, এই বৌভাতের গাড়িও সাদায় আনছিল তারা, তাদের শ্বশুর বাড়ি থেকে সাদায় দিছিল, এবং এটা ছিল মানে খুব ডিপ রজনীগন্ধার ঘ্রাণওয়ালা একটা গাড়ি, মৌ করতেছিল। তো যাই হোক, গাড়িটা নিয়ে যখন ঢুকছে তাদের বাগান বাড়িতে, মানে গাড়ি ঢুকে যাচ্ছে ড্রাইভওয়ে দিয়ে, তখনই তার হাজবেন্ড বলতেছিল যে তোমাদের বাড়িটা আসলেই কেমন যেন স্পুকি। তো যতবার বলতেছে, এলাইনার কিন্তু একটু ভয় লাগতেছিল। তো গাড়ি এসে তাদেরকে যখন নামাইলো, তাদের বাসার মানুষজন তাদের রিসিভ করে নিয়ে গেল। তো নিয়ে যে দেখতেছে এলাইনা যে তাদের যে থাকার রুমটা দেওয়া হয়েছে, ওই যে সামনের যে রুমটাতে তাকে স্টেজ করছিল, ওইটাকেই সাজায় তাদের থাকার রুম করে দিছে ওই দিন রাতের জন্য। এলাইনার প্রচন্ড ভয় লাগছে। সে তার আম্মুকে এসে বলছে, আম্মু এই রুমটা কেন সাজাইছো? তার মা বলে, কেন, কি হয়েছে? বলে, তুমি জানো না কি হয়েছে এই রুমের মধ্যে? তো তার আম্মু বলছে, আরে কিচ্ছু হবে না, যা, তোর সাথে আছে না, মানে তার হাজবেন্ডের কথা বর আছে না, এগুলো চিন্তা করিস না। এই বলে তার আম্মু সবকিছু বলে, কোনো চিন্তা করিস না, থাক, আমরা দোয়া দরুদ পড়ে দিছি, এগুলো বলে টলে তাদেরকে সেটেল করে দিই রুমে। তো যাই হোক,
অনেক আনুষ্ঠানিকতা হলো, ছোটখাটো তাদের ওই কাজিন টাজিনরা এসে দুষ্টুমি করলো। তো তারপর সবাই যখন চলে গেছে তখন প্রায় রাত 1-1:30টার মতো। তার এনার হাজব্যান্ড সে ইজি হইতেছে, তার স্যুট টুট আলগা করে রেখে বলতেছে যে বাপরে বাপ অনেক ঝামেলা গেল। তো বলতেছে যে তুমি কি এই রুমে ভয় পাইছিলা? সে ওই জানলার দিকে তাকায় বলতেছে এলেনার হাজব্যান্ড। এলেনা এই কথাটা শুনে কেমন জানি কেঁপে উঠছে। সে বলতেছে যে হ্যাঁ, আমি এখানেই ভয় পাইছিলাম। বলে যে ভয় পাওয়ারই কথা, কারণ এই যে জানলা, বিশাল বিশাল জানলা তোমাদের। সে আবার কার্টেন সরাই দিল। তাই এলেনা বলছে সরায়ও না, কার্টেন সরায়ও না। বলছে সরাই, বলতেছে যে কেন, অসুবিধা কি, আমি আছি না, কোনো সমস্যা নাই। দেখে সে দূরে দেখতেছে, মানে এখান থেকে সে আবার লাইট অফ করে দিল এলেনার হাজব্যান্ড ভালো মতো দেখার জন্য, কারণ ঘরের মধ্যে আলো থাকলেও আয়নায় রিফ্লেক্ট করে ওইটা দেখা যায় না ভালো। দেখে বলছে বাহ, খুব সুন্দর প্রকৃতি দেখা যাইতেছে, ওই দেখো চাঁদ দূরে। কিন্তু এলেনা কিন্তু খুব ভয় পেতেছিল। বলে আচ্ছা ঠিক আছে। তার হাজব্যান্ড আবার পর্দা টেনে দিয়ে বললো ঠিক আছে, তুমি তোমার মতো ফ্রেশ হও, তারপরে আমরা বসবো না, আড্ডা দিব না। তো যাই হোক, এলেনা তার মতো ফ্রেশ হলো, তার হাজব্যান্ডও ফ্রেশ হলো, দুজন অনেকক্ষণ গল্পগুজব করলো। তখন কিন্তু বাতি কমাই দিছে, তাদের বেড সাইড ল্যাম্প চলতেছে। এক সময় ঘুমানোর পালা, ঘুমাই গেছে তারা দুইজন, অনেকক্ষণ ঘুমাই গেছে। তো এলেনার কিন্তু আসলে কিছু খেয়াল নাই, এটা সে শুনছে তার হাজব্যান্ডের কাছ থেকে। তার কিন্তু ওই সময় আর কোনো খেয়াল নাই, সে শুনছে তার হাজব্যান্ডের কাছে তার হাজব্যান্ডের নাকি হঠাৎ ঘুম ভাঙছে, কিছু একটা হয়েছে, মানে সামথিং ওয়েন্ট রং, মানে তার ঘুমের মধ্যে তার সে হঠাৎ করে এলেনার হাজব্যান্ড উঠছে, উঠে সে মানে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে। তো তাকায় দেখে সে নিজে বাতাসে ভাসতেছে, মানে মানে নিজে বাতাসে, সে মানে এই জন্যই সে আনইউজুয়াল ফিল করছে। সে বিছানায় নাই, সে বিছানা থেকে লেভিটেট করতেছে। তো সে ভয় পেয়ে গেছে, তাকায় দেখে যে সে মানে প্রায় তার বিছানা থেকে প্রায় 3 থেকে 4 ফিট উপরে লেভিটেট করতেছে। সে যখন নাকি হুশ ফিরে এদিক ওদিক তাকাইছে, একটু অস্বস্তি ফিল করছে, তখন তাকে নাকি ছুঁড়ে ফেলে দিছে। সে যে ধপাস করে পড়ছে এক পাশে, আর তখন নাকি দেখছে এলেনা হাসতে হাসতে উঠে বসছে বিছানায়, এবং হাসতেছে যে তার মানে চুল টুল এলোমেলো হয়ে রয়েছে। সে কেমন করে জানি ভয়ঙ্কর ভাবে বসে, মানে একটা পা ভাঁজ করে কেমন করে বসে হাসতেছে, 2 হাত দিয়ে একটা হাঁটু ধরে রাখছে। এবং এই হাসিটা এত ভয়ঙ্কর ছিল বলার মতো না। তার হাজবেন্ড মানে লিটারালি গোঙানো শুরু করছে ভয়ে। সে পড়ছে যে সে ভয় চিৎকার করতে, মানে তার নিজের ইসে বাঁধতেছে, কিন্তু সে গোঙাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো মানে বেশ ভয়ের। তো সে নাকি লাস্টে ওখান থেকে উঠে দাঁড়ায় দৌড় দিয়েছে, তাকে ঝাঁকিয়ে দিচ্ছে, এলাইনা কি করতেছো? তো তখন নাকি তাকে ইচ্ছা মতো খামচি দিচ্ছে এলাইনা। তো সে তখন ডাকা শুরু করছে ওখান থেকে যে আম্মা আব্বা প্লিজ আসেন, এখানে কি হইতেছে, এই কেউ আছেন আসেন। তো তার চিৎকারও শুনতেছিল না, জোরে জোরে ডাকতেছিল অনেক সে। তো এক পর্যায়ে খুব জোরে ডাকছে সে, এবং এলেনা শুনতেছে না, ধস্তাধস্তি করতেছিল। এই সময় তার বাসার মধ্যে তার গেটের মধ্যে নক হয়। তো সে তাড়াতাড়ি এলেনাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে যে তার শ্বশুর ঢুকছে। বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে যে এলেনা কেমন করতেছে। তো তখন তারা মানে বাতি টাতি বাড়ায় দিল, দিয়ে দেখলো যে তার মেয়ে পাগলামি করতেছে। তো তার বাবা দোয়া পড়ে ফি দিল জোর করে, এবং তার মেয়ের আঙুল চেপে ধরে তার বাবা একটা সূরা পড়লেন। তো এই সূরা পড়ার পরে দেখে ছটফট করতে করতে এলেনা হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, একদম নিস্তেজ হয়ে গেছে। এই ব্যাপারটা নাকি এলাইনার কিছুই মনে ছিল না, যে মানে তার মানে সে যে কি করছে। তো তখন এলাইনার হাজবেন্ড তার বাবাকে বলল যে এই ঘটনা ঘটছে, মানে এরকম একটা অবস্থা, আমি জীবনে এইসব জিনিস দেখি নাই, বিশ্বাসও করতাম না। এলাইনা আমাকে কালকে বলছে যে আপনাদের এই বাসায় নাকি এরকম কিছু ঘটছিল। তো তার বাবা চুপ করে গেছে, বলে যে সরি বাবা, আমাদের বলা উচিত ছিল তোমাকে। বলে যে না আপনারা যা করছেন কোনো অসুবিধা নাই, এটা আসলে ওইভাবে বলার মতো কিছু না, এইভাবে কেউ মানে এই জিনিসটা কেউ তুলতেও না। তো ও আমাকে বলছিল, আমি জিনিসটাকে অনেক লাইটলি নিছিলাম, কিন্তু যা ঘটলো এটা খুব সিরিয়াস। তো বাবা আমাদেরকে অন্য একটা রুম দেন, এই রুমে আজকে আমরা থাকবো না। তো যাই হোক, তো এলেনার বাবা বললো অবশ্যই তাদেরকে নিয়ে অন্য একটা রুমে দিচ্ছে রাতের বেলা থাকার জন্য। তো ওইখানে থাকলো, এবং এলেনার বাবা ওই জামাইকেও ঝাড়লো, মেয়েকেও ঝাড়লো রাতের বেলা, এবং এলেনা রাতের বেলা ঘুমাইলো। তার আর কোনো কিছু মনে নেই। পরদিন সকালে উঠে নাকি সে মনে করতে পারে নাই কিছু, পরদিন সকালে মনে করতে পারে নাই। তো তার মা তাকে বলছে যে রাতের বেলা কি হয়েছিল। শোনার পর নাকি এলেনা খুব কান্নাকাটি করে, মানে সে খুব আহত হয় মানসিকভাবে। হাজবেন্ডকে দেখে যে হাতের মধ্যে সে ছিলে ফেলছে কামচি দিয়ে, তো সে মানে খুব কান্নাকাটি করে। তো হাজবেন্ডকে সে বলে যে আমরা আজকে চলে যাব, চলো তোমাদের বাসায় চলে যাই। হাজবেন্ড বলে না এরকম আজকে গেলেই না, আমি আজকে থাকবো তোমাদের বাসায়, আজকে আমার বাজার করার কথা, বাজার করে আমি থাকবো।
তো তাকে বাজারে যেতে দিবে না, তারপরে সে জোর করে গেছে বাজারে গিয়ে সেখান থেকে বাজার টাজার করছে, বড় মাছ কিনে আনছে, এনে নাকি এলেনার হাজবেন্ড পুরো জায়গাটা ঘুরছে, সে মানে ওই যে তাদের যে বাগানটা পুরোটা ঘুরে নাকি সে ওইখানে মানে তার মানে আসলে এই বোকামিগুলো করা উচিত না, সে নাকি এটা করছিল। সে নাকি যে ওই যেই গাছের গোড়ার মধ্যে নাকি সে ওই যে এলিনা তাকে বলছে যে সে কাকে দেখছে, সেইখানে দাঁড়ায় নাকি সে বলছে যে আমার ওয়াইফের সাথে যেই করিস তার যদি এত সাহস থাকে আমার সামনাসামনি ফেস করিস এবং লুকায় করিস না, লুকায় আসিস না, আমার ওয়াইফকে যে বিরক্ত করছিস আমার সামনে আসিস। তো এইটা বলছে, বলে নাকি সে আবার আসছে। এটা নাকি তার একটা গোয়ার তুমি কাজ ছিল, সে নিজেই এখন বুঝে। যাই হোক, সে বলে আসছে, আসার পরে তো বাসায় নর্মালি তাদের মানে ওখানে যা যা মানে কাস্টম তারা পালন করে সেটা হয়েছে, খাওয়া দাওয়া সবকিছু। আর তারপরে এরকম রাত যথারীতি রাত আসছে, ঘুমাতে গেছে এবং তাদেরকে এখন ডিফারেন্ট রুম দিয়েছে, ওই রুমে আর থাকবে না। তো ঘুমাইছে, রাতের বেলা ঘুমাইছে। তো অনেক রাতে এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখতেছে, এইটা খুব আশ্চর্যজনক ব্যাপার, যেটা নাকি আসলে ঘটার কথা না। এলাইনার হাজবেন্ড মানে সে বলছে যে এটা কেমনে ঘটলো, বাট এলাইনাও বলছে যে এটা কিভাবে ঘটলো আমরা কেউই বলতে পারি না। এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখছে ঠিক এলাইনা যেটা বলছিল, জাস্ট এক্স্যাক্ট বর্ণনার একটা মহিলা, এমনকি ওরকম ধূসর শাড়ি পরা, মাথা ঢাকা, এরকম জাস্ট হাতটা লম্বা এরকম নখের। এলেনার হাজবেন্ডকে নাকি এরকম নখ দিয়ে একটা আঁচড় দিয়ে বলছে যে আমি আসলাম আর তোর বউরে নিয়ে গেলাম, তুই কি করবি, বলে নাকি হেঁটে চলে গেল। সে স্বপ্নে দেখতেছে এবং সে স্বপ্নে দেখতেছে সে ছটফট করতেছে। তো ছটফট করতে করতে সে ঘুম থেকে উঠে গেছে এবং সে ফিল করতেছে তার হাত খুব জ্বলতেছে, এলেনার হাজবেন্ড। তো সে লাফ দিয়ে উঠছে, উঠে দেখে যে যেই রুমে তাদের থাকতে দিয়েছিল ওখানে ওই যে বেড সাইড ল্যাম্প জ্বলতেছে। তো সে দেখতেছে হাত জ্বলতেছে, হাত দিচ্ছে এবং পাশে এলাইনা নাই। সে হাত দিয়ে দেখে তার হাতে এত বড় একটা চেরা, এরকম মানে এইরকম লম্বা ছিলে দিছে কেউ। তো সে তাকায় দেখে তার পাশে এলাইনা নাই। তো সে ফার্স্টে চিন্তা করে কি বাথরুমে গেছে নাকি। তো সে এলাইনা বলে ডাক দিয়ে লাফ দিয়ে বিছনা থেকে নেমে বাথরুমে গেছে, দেখে বাথরুম দরজা খোলা, বাথরুমে মানে কেউ নাই, বাথরুম খালি। তারপর সে দেখে যে ওই গেটটা খোলা, মানে গেটের ভেতর থেকে ছিটকিনি দিছিল, ছিটকিনি খোলা, মানে এই নবালা গেট। তো গেটটা খুলে দেখে যে পুরা খা খা করতেছে, তাদেরকে ওই 2 তলেরই আর একটা রুমে দিছিল, এটা খা খা করতেছে, ওইখানে বড় লিভিং রুমে কেউ নাই। তো সে চাতার চিৎকার শুরু করে, আব্বা আম্মা বলে চিৎকার দেয়। তো তখন এলেনার বাবা মা বের হয়ে আসে, 2বার ডাকার পরই বাতি রাতে জেলে আসে। আসার পরে সে বলছে রুমে এলেনা নাই, কোথায়, বাথরুমেও নাই। তো তারা যায় পাশের ওই যে রুম, ওখানেও নাই। নিচে নেমে যায়, নিয়ে দেখে তাদের যে মেন যে ফ্রন্ট নিচে যে লিভিং রুম, ওইটা ডুপ্লেক্স বাসা, তো নিচে যে লিভিং রুমের বড় দরজাটা এটা খোলা, হাট করে খোলা। তাড়াতাড়ি সবাই মিলে দৌড়ায়, বের হয়ে যায়, বের হয়ে যে এদিক ওদিক দেখতে থাকে, কিচ্ছু না, অন্ধকার। তো ঘুরঘুটি, রাতের বেলা পোকামাকড় ডাকতেছে। তো এলেনার বাবা তো কান্না শুরু করছে, মাও কান্না শুরু করছে। তো তার হাজবেন্ডেরও মন খারাপ। তো তখন বলছে কি করবে, মানে দিশাহারা। তার হাজবেন্ড বলতেছে যে এক কাজ করেন, আমার মনে হয় যে ওই যে যেখানে মানে ওই গাছটার মধ্যে এলেনা কিছু দেখছিল ওইখানে যেতে হবে। তো তার বাবা বলে কেন, বলে আমি আজকে ওখানে গেছিলাম যে ওইটারে চ্যালেঞ্জ করছি। তো তার বাবা তো প্রচন্ড রেগে গেছে, তুমি কি করছো, তুমি এগুলা কেন করতে গেছো, উল্টাপাল্টা কাজ, চরম ধমক দেয়। মানে সে তার বাবা, এলিনার বাবা তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে, আসলে তার মেয়েকে পাচ্ছে না। তো মানে সে বুঝতেছে এটা একটা সুপার ন্যাচারাল কিছুর সাথে একটা সমস্যা হয়েছে। আর এইখানে এরকম একটা মানে বোকার মতো কাজ, যেহেতু তিনি ধার্মিক মানুষ, তো তিনি মানে সিরিয়াসলি রেগে উঠে এবং তারপরে তিনি তাড়াতাড়ি নিজেই দৌড় দেন ওদিকে, কোথায় সেটা। তো এলেনার হাজবেন্ড তাকে নিয়ে যায়, বলে যে এলেনা আমাকে বলছিল যে এইখানে গাছটায় দেখছে আপনাদের বাসার কাছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা 3 জন, এলেনার বাবা মা আর হাজবেন্ড 3 জন যখন গেছে, যে দেখে ওই আম গাছটার মধ্যে এলাইনা পা ঝুলায় বসে আছে। ও কিভাবে ওই গাছে উঠলো, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। একবার ভাবছিল এলাইনার হাজবেন্ড যে মনে হয় এমন হইতে পারে যে তাদের যে ওই যে রুমটা ছিল সামনের, ওইটার জানলা খুলে কোনোভাবে সে ওখানে লাফায় পড়ছে। বাট এইটা সম্ভব না, এত ফিটনেস এলাইনার ছিল না। এলাইনা নিজেই বলছে এটা ইম্পসিবল, আমার এই ফিটনেস নাই যে আমি এখান থেকে লাফ দিয়ে যে ওই গাছে পড়বো। হ্যাঁ, তো যাই হোক, ওই গাছের ডালের উপর সে বসে আছে, তার চুল এরকম ঝুলতেছে এবং সে তাদের 3 জনকে দেখে, রাতের অন্ধকার কিন্তু এই তাদের বারান্দার এখান থেকে হালকা আলো এখানে আসছে আর আকাশের আলো, এর মধ্যে উপর থেকে নাকি হাসা শুরু করছিল এলিনা। তো তার বাপ নাকি নিচ থেকে জোরে জোরে দোয়া পড়ে উঠে, মানে একটা সূরা পড়ে, এবং সূরা পড়ার সাথে সাথে এলেনা গাছের উপর থেকে থপপাস করে পড়ে। তো ভাগ্য ভালো যে উচ্চতা খুব বেশি ছিল না,
এর মধ্যে তার হাজবেন্ড ধরতে গেছিল, ধরতে যেও সে ব্যথা পায়, সে নিজেও পড়ে যায়। তো এলেনাকে ওখান থেকে তারা নিয়ে আসে বাসায়, এনে দেখে যে একদম মানে ব্যথা পাইছে বোঝা যাচ্ছে তাকে, কিন্তু সে জ্ঞান নাই। তো ওখানে তারা বাসায় এনে ঝাড়ে, পানি পড়া তাকে ছিটায়, তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এলেনার বাবা খুব মন খারাপ করে বলতে থাকে, বাবা তুমি এইসব কথা তোমাদের বাসায় বলো না, কারণ খারাপ মনে করবে, তারা অন্যরকম চিন্তা করবে। তো এলেনার হাজবেন্ড বলে, না না এগুলেন আপনি চিন্তা করেন না, আমার বাসা অন্যরকম, আমার বাসার মানুষ এরকম না। তো যাই হোক, রাতের বেলা তার ওই দিনটা কেটে যায়, রাতটা তাদের। পরদিন সকালবেলা এলেনার কিছু মনে নাই, সে সারা শরীরে অনেক ব্যথা। তো এলেনার হাজবেন্ড তাদের বাসায় বলে যে ও পড়ে গেছিল, পড়ে গিয়ে ব্যথা পাইছে, আমরা 2-1 দিন আসতে পারবো না। তো এই 2-1 দিন যে আমরা এখানে থাকবো, তার বাসায় একটু রাগ করে যে কেন আসবে না, নতুন বিয়ে করে এটা খুব খারাপ দেখায় যে জামাই যে কয়েকদিন থাকতেছে। তো যাই হোক, তারপরও সে বাসায় ম্যানেজ করে ফেলে। তো এই বাসার মধ্যে এলেনার বাবা তখন হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে বলেন যে আপনি আরো আপনার সাথে আরো 2-1 জনকে নিয়ে আসেন, যারা এই সমস্যার থেকে আমাদেরকে মানে একটা মুক্তি দিবে। তো যাই হোক, হুজুর আসেন, আরো 2-1 জন আলেমকে নিয়ে আসেন, এবং এসে বাসায় এসে তিনি রুকাইয়া করেন। এলেনাকে ঝাড়েন ফার্স্টে, যেটা রুকাইয়া করেন। এবং তাদের যে ওই রুমটা, যে রুমটাতে প্রথম দিন ইনসিডেন্ট হয়েছিল, ওই রুমটাতে নাকি ওনারা আসন দেন এরকম ভাবে। সেই আসনের মধ্যে এলেনার হাজবেন্ডও ছিল, কিন্তু তাদেরকে শরীর বন্ধ করে বসাইছিল এক পাশে। তো হয় তার নাকি ওই রুমে নাকি ওই জিনিসটার আসে, মানে ওই খারাপ জিনিসটা আসে। তার মানে তাকে দেখতে পায় নাই, তারা অন্ধকারে কণ্ঠ শুনছে, অন্ধকারে খুব মানে একটা নাকি টাইপের কণ্ঠ, মনে হচ্ছে জানলার ওই পাশটায় কথা বলতেছে। তো সে বলতেছে যে সে এই জায়গায়, এই যে ওই আম গাছটার ওখানে থাকে, আরো 70 বছর ধরে থাকে এখানে, এই বাড়ি হওয়ার আগের থেকে। এবং সে নাকি এই জায়গায় থাকে, এবং তার এক সময় সে বিবাহিতা ছিল, এখন নাই। এবং সে এই বাড়ি হওয়া পছন্দ করে নাই, এবং এই বাড়িতে যে সবকিছু তৈরি করছে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। বাড়ি করার সময় তার চলাফেরার রাস্তা বন্ধ করা হয়েছে, এবং শেষ পর্যন্ত এই বাড়ির মালিকের মেয়ে সে বিয়ে করতেছে, এটা সে সহ্য করতে পারে নাই। এবং সে কাঁচা হলুদ মেখে বসেছিল সেই ঝড়ের রাতে, এবং সে তার সামনে সেই বিয়ের রসম নিয়ে আসা হয়েছে, মাছ, এগুলোতে সে আকৃষ্ট হয়ে আসছে, এবং সে এই মেয়েকে নিয়ে যাবে ওইখানে, সেই মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে। তার নাকি খুব ভালো লাগছে মেয়েটাকে, এবং সে এই মেয়ের উপর মানে ভর করে থাকতে চায়, ভর করে থাকতে চায়, এবং সে সংসার করতে চায়। তো যাই হোক, এইসব শোনার পর তো আলেমরা খুব রাগ করছে, এবং তাকে কঠিনভাবে চেষ্টা করলো যে তাকে রুকাইয়া করে ওখান থেকে সরানোর। তো সে তো যেতে চাচ্ছে না, অনেক আর্গুমেন্ট হচ্ছে সেই আলেমদের সাথে, তার সাথে। এবং এই আলেমদের সাথে যখন আর্গুমেন্ট হচ্ছে, তখন তারা আর ওই কথাগুলো শুনতেছে না, আলেমরা যা বলতেছে এটা শুনতেছে, যে তাকে যা বলতেছে। তো মানে ভয়ঙ্কর একটা পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ। তো তারপর শেষ পর্যন্ত যখন সে কথা শুনতেছে না, তখন তাকে বন্দি করা হলো, একটা বোতলে বন্দি করা হলো। সেটাও একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে কথাবার্তা, মানে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যাই হোক, বোতলে বন্দি করার পরে আলেম বললেন যে এই বোতলটা আপনাদের পুঁতে দিতে হবে কোথাও, কোনো কবরস্থানে গিয়ে, কবরস্থানে কোনো মাটির নিচে, অনেক নিচে, মানে গর্ত করে পুঁতে দিতে হবে। তো সে বললেন, এলেনার বাবা বললেন যে আচ্ছা আমি লোক দিব আপনাদের সাথে, কেউ একজন যে এই কাজটা একটু তাদেরকে, তারা বুঝবে না, উল্টাপাল্টা করে ফেলবে, তারা যখন করবে আপনারা একটু কেউ একজন হুজুর সাথে থেকেন দয়া করে, অনেক 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 শুকরিয়া আপনাদের যেটা করেন। তো যাই হোক, হুজুরদের মধ্যে একজন বললেন যে ঠিক আছে আমি যাব, আমি ওদের সাথে হেল্প করব, মানে ওরা যা যা করতে হয় আমি বলে দিব, ওরা আপনার লোক দিয়ে আমার সাথে, এবং কোথায় কোন কবরস্থানে করবেন এই। তো যাই হোক, উনি ঠিক করেন যে এখানেই কোথায় কাছে একটা কবরস্থান আছে, সেখানে করবে। তবে হুজুর বলে দেন একটা কথা, যে আমরা তো এটা করে দিলাম, ওকে সরাই দিলাম, বোতলে বন্দি করলাম, ও কিন্তু ছাড়া পেলে ক্ষতি করবে, সাবধান। আর মেয়েকে এখান থেকে সরাই দেন, মানে এমনিতেই তো শ্বশুর বাড়ি যাবে, হ্যাঁ সেটা ঠিক আছে, ওখানে যাক, ওখানে থাকুক, এখানে এই বাসায় পারলে আইনেন না। কারণ এই যে ইটা ছিল, এ খুব খারাপ ছিল, এবং একে দিয়ে অনেক জাদুকরও কাজ করাইতো। তো ওই জাদুকরও অন্য জিন দিয়ে মানে অনেক কিছু জানতে পারে বা অনেক কিছু করতে পারে ওর প্রেজেন্স না পেয়ে, ঠিক আছে। আর ওরও কিন্তু রিলেটিভস আছে, তারাও ইনভলভ হয় এগুলোতে। তো সুতরাং এখানে আর মেয়েকে পারলে আইনেন না এই বাসাটায় আপনারা হঠাৎ করে কেন উঠলেন? তো তখন বললেন এলেনার বাবা যে আমরা বাড়ি করতেছি এর জন্য। এসে বলে যে না, আপনার উচিত ছিল ওইখানে কাছাকাছি কোথাও থাকা, মানে এখানে যেহেতু থাকতেন না, বাড়িটা খালি ফেলে রাখতেন, বাড়ি খালি ফেলে রাখাও ভালো না।
আমরা অনেকেই এরকম বাড়ি কিনে মানে একটু রেখে দেই যে ওইটা আমি এক সময় যাব, যে ঘুরবো, ছুটি কাটাবো। খালি রাখা ঠিক না। আপনি অ্যাটলিস্ট কোনো মানুষ রাখেন, তারা ওখানে থাকুক এবং ধর্মচর্চা করুক। খালি বাড়ি পড়ে থাকা ঠিক না। একটা বাড়িতে সাধারণত ধর্মচর্চা হইতে হয়। যেহেতু আপনি মুসলমান, আপনার বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত হবে, নামাজ কালাম হবে, হ্যাঁ, এগুলা হলে তখন বাড়িটা থাকে। তো সেরকম তো না, আপনারা তো বাড়িটাকে ফাঁকা রেখে দিয়েছিলেন, হঠাৎ এসে উঠছেন। তো এলাইনার বাবা বলেন যে হ্যাঁ, আসলে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, আমার উচিত ছিল অ্যাটলিস্ট এখানে একটা মানে দোয়া মহফিল করা ওঠার আগে। বলেন যে হ্যাঁ, এটা উচিত ছিল আপনাদের। তো যাই হোক, তো তখন ওই আলেম চলে যান এবং ওই বোতলটা সাথে করেই নিয়ে যান। তো পরবর্তীতে নাকি এলাইনার বাবা লোক যে ছিল সাথে, তার যারা সাথে করে নিয়ে কবরস্থানে অনেক গভীর গর্ত করে সেখানে বোতলটা ওখানে পুঁতে দিছিল। তো ওই যে বলছে বোতল খুললে সমস্যা আছে, আর এছাড়াও কিছু সমস্যা আছে। তো এলাইনার হাজবেন্ড তার কিছুদিন পরে, এর মাঝে কিন্তু এলাইনা যখন শ্বশুরবাড়ি চলে গেছে, সে আর এগুলা মানে তার হয় নাই, কিছু ভৌতিক ব্যাপার স্যাপার হয় নাই, বাট সে স্বপ্নে দেখতো মাঝে মাঝে ওই জিনিসটা খুব প্রাগম্বিতভাবে ভয় দেখাইতো তাদের স্বপ্নে। এইটা কেমনে করতো হুনুস, স্বপ্নে তার সাথে কেমনে কমিউনিকেট করতো ওই জিনিসটা, এইটা সে জানে না বা তাকে কেউ বলেও নাই। তো পরবর্তীতে সে তো তার হাজবেন্ড উচ্চতর শিক্ষার জন্য চলে যায় অস্ট্রেলিয়াতে, এবং সেও সাথে চলে যায় ওখানে। তো অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে আর এরকম কিছু দেখে নাই, মানে ওই জিনিস মানে একদমই হয়ে গেছে, স্বপ্ন দেখাটাও বন্ধ হয়ে গেছে। তবে ওইখানে যে বাড়িটাতে ছিল অস্ট্রেলিয়াতে, যে প্রথম সেই বাড়িটাতে কিছু কিছু ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। মানে মনে হতো যে তার যে বাসার নিচে যে কিচেনটা, তার ওইটাও ডুপ্লেক্স বাসা, নিচেও মনে হতো যে কেউ একজন আছে কিচেনের মধ্যে, হ্যাঁ, স্ক্র্যাচ করে, মানে তার যে কিচেনের ক্যাবিনেটে স্ক্র্যাচ করে, তার চুলা অন অফ করে, এরকম মানে এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তো ওইখানে সে একজন এরকম স্কলারের সাথে কথা বলে, ইসলামিক, সে বলে যে আসলে হয় কি, কেউ যদি এরকম পজেসড হয় একবার, তখন তার দিকে অন্যান্য যে এন্টিটিস, খারাপ জিনিসটা, তারা বুঝতে পারে যে এইখানে একজন পজেসড আছে, তো তার দিকে কিন্তু নজর পড়ে। তো আপনি মানে প্র্যাকটিস করেন, ইসলামিক প্র্যাকটিসগুলো ঠিক মতো করেন, যেহেতু মুসলমান আপনি। তো তখন থেকে নাকি এলাইনা বেশ প্র্যাকটিসিং হয়ে যায়, প্র্যাকটিস করা শুরু করে। তো এইগুলো করতে করতে আলহামদুলিল্লাহ তার আর এইসব সমস্যা হয় নাই। সে মোটামুটি এখন ফুল প্র্যাকটিসিং একজন মানুষ, আর এই ধরনের কোনো সমস্যা সে এখন আর ফেস করে না। তো যাই হোক, এই ছিল এলাইনা হাসানের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ভয়ের মনে হয়েছে। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে রেকর্ডিং করে পাঠাচ্ছি, আশা করি এই ঘটনাটা আপনাদের সবার ভালো লাগবে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটার সময়কাল ছিল 2000 সাল। সেই সময় আমাদের এই এলাকার একজন, যার নাম হচ্ছে মাছুয়া, ওনার নাম হচ্ছে জয়েন মাছুয়া, সবাই আসলে জয়েন মাছুয়া নামেই চেনে, যদিও তার নাম আসলে জয়েন মিয়া, কিন্তু মানুষ আসলে তাকে সবসময় জয়েন মিয়া নামে আসলে তিনি কোনো মানুষের কাছে পরিচিত নন, তিনি সবার কাছে পরিচিত হচ্ছে জয়েন মাছুয়া। তো দুঃখের সহিত বলতে হচ্ছে যে তিনি এখন বেঁচে নেই। এটা যখন তিনি বেঁচে ছিলেন, এটা সেই সময়কার ঘটনা। তার বাড়ি হচ্ছে আমাদের এই লালমনিরহাটের আদিতমারিতে, কোনো একটা গ্রামে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো 2000 সালের দিকে তিনি, তার পার্শ্ববর্তী একটা বিল আছে যেটা নামুরির বিল বলা হয়, তিনি সেই নামুরির বিলে নিয়মিত মাছ ধরেন এবং তার জীবিকার একমাত্র মাধ্যম ছিল মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালানো। তো দেখা যায় যে তিনি রেগুলারই মাছ ধরতেন এবং বাজারে বিক্রি করতেন। তো এর আগেও তার সাথে ছোটখাটো ভৌতিক ঘটনা ঘটলেও বড় ধরনের ভৌতিক ঘটনা কখনোই ঘটেনি। কিন্তু একদিন এমন একটা ঘটনা তার সাথে ঘটে যায়, যে ঘটনাটার পর তার জীবনটা পুরো যেন ওলট পালট হয়ে যায়। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। একদিন তিনি বাসা থেকে মাছ ধরার জন্য নর্মালি তিনি খোঁচা এবং সেই সাথে তার একটা ঝাঁকি জাল ছিল, তিনি নর্মালি খোঁচা এবং ঝাঁকি জাল দিয়েই তিনি মাছ ধরেন। আর তার কাছে ব্যাটারি চালিত একটা টর্চ লাইট ছিল, তিনি বাজার থেকে ব্যাটারি ভরে সেই টর্চ লাইট দিয়েই চলাফেরা করতেন বা মাছ ধরতেন। তো একদিন তিনি সেই নামুরির বিলের কাছে একটা পুষ্করিণীতে তিনি রাতের বেলা, বিশেষ করে রাত 10টার পরে
তিনি হলো মাছ ধরতে যান এবং মাছ ধরার সময় তিনি বেশ মাছ পাচ্ছিলেন এবং অনেকগুলো মাছও পাওয়ার পর তার কাছে মনে হয়েছিল যে থাক, আর আজকে আর মাছ ধরে লাভ নেই, অনেকগুলো মাছ পেয়েছে, এগুলোই হয়ে যাবে। তো রাসেল ভাই তিনি মাছগুলো নিয়ে বাসায় চলে আসেন এবং তার স্ত্রীকে বলেন যে মাছগুলো পানি দিয়ে জিয়ে রাখতে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, তিনি যে মাছগুলো ধরেছিলেন সেই মাছগুলো নর্মালি হচ্ছে আপনাদের হচ্ছে চেংটি, তারপরে গড়াই, এই মাছগুলো। তো এগুলো আসলে ওই খোঁজার একটা দুইটা আঘাতে ওইভাবে যদিও আহত হয়, কিন্তু পানিতে রাখলে সেগুলো বেশ অনেক সময় ধরে তাজা থাকে এবং অনেক দেরিতে মারা যায় এবং সকালবেলা দেখা যায় যে তিনি তাজা মাছই বাজারে বিক্রি করতে পারেন। তো এই কারণে তার স্ত্রীকে বললেন যে মাছগুলোকে জিয়ে রাখতে, বলতে পানি দিয়ে রাখতে। কিন্তু ওনার স্ত্রী যখন মাছগুলো জিয়ে রাখতে আসেন, তিনি বেশ অবাক হয়ে যান, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ মাছ ছিল না। তো তার স্ত্রী বলতেছে যে কি ব্যাপার, আজকে এত কম মাছ ধরেছেন? তো এই কথা শোনার পর ওই জয়েন্ট মাছুয়া উনি বেশ অবাক হয়ে যায় যে কি বলে, এতগুলো মাছ ধরলাম আর কি বলে, আর বলে কিনা এই সামান্য পরিমাণ মাছ ধরেছি। তো ওই জয়েন্ট মাছুয়া উনি ওনার স্ত্রীকে বলেন যে কি বলো এসব, আমি তো অনেকগুলো মাছ ধরেছি। তো ওনার স্ত্রী বলে যে না, এখানে তো আমি সামান্য পরিমাণ মাছ দেখতে পাচ্ছি। তো জয়েন্ট মাছুয়া যখনই সেই যেটাতে খলইয়ের মধ্যে যদি মাছ ধরেছিলেন, সেই যখন খলইটা দিকে তাকান, তিনি যেন আকাশ থেকে পড়ে যান। তিনি দেখেন তিনি যে পরিমাণ মাছ ধরেছেন তার 1/4 মাছ শুধু খলইয়ের মধ্যে। তিনি এতটাই অবাক হয়ে যান যে এটা কিভাবে সম্ভব, খলই থেকে তো মাছ নিজে থেকে পড়ে যাওয়া সম্ভব না। তিনি তার স্ত্রীর কথার উত্তর দিতে পারেন না। তিনি মনে করেন যে হয়তোবা খলইটা থেকে কোনোভাবে পড়ে গিয়েছে, নাহলে তো মাছ একা একা উধাও হতে পারে না। তো সেদিনের মতো তিনি আসলে ঘুমিয়ে পড়েন। তো রাসেল ভাই এর পরের দিন তিনি সেম জায়গাতে, যেখানে আসলে গত রাতে অনেকগুলো মাছ পেয়েছেন, তিনি একই জায়গায় যান এবং তিনিও বেশ অনেকগুলো মাছ পান। কিন্তু মাছ ধরতে ধরতে তার কাছে মনে হয় যে খলইটা প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্ধেক খলই হওয়া মানে প্রায় 4 কেজি 5 কেজি মাছ। তার কাছে খলইটা বেশ ভারীও লাগতেছে। তো তিনি চিন্তা করলেন যে আজ আর মাছ ধরবো না। তিনি এই চিন্তা ভাবনা করলেন এবং বাসায় চলে গেলেন এবং আগের দিনের মতো তার স্ত্রীকে বললেন যে আজকে খলই মোটামুটি অনেকগুলো মাছ ধরেছে, এগুলো জিয়ে রাখো। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, একই রকম ভাবে তিনি যখন খলইয়ের দিকে দেখেন যে সেখানে 1/4 মাছ। এটা দেখে ওনার স্ত্রী এবং উনি প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যান এবং কোনোভাবেই বুঝতে পারেন না তার সাথে কি হচ্ছে। তো তৃতীয় দিন রাসেল ভাই তিনি এবার চিন্তা করেন যে তিনি হলো মাছগুলোকে চোখের আড়াল করবে না। তিনি মাছগুলোকে ধরার পরে সেগুলোকে তিনি দেখেই বাসায় আসবেন যে মাছগুলো কোথায় পড়ে যায়, কিভাবে হাওয়া হয়ে যায়। তো রাসেল ভাই তিনি হলো সেদিন তৃতীয় দিনের মতো একইভাবে অনেকগুলো মাছ ধরতে পারেন এবং মাছ ধরার শেষে যখন তিনি সেই মাছগুলো নিয়ে বাসায় রওনা দিবেন, তো তিনি হলো রাস্তা দেখতেছেন এবং সেই সাথে সাথে তিনি তার খলইয়ের দিকে তাকাচ্ছেন যে মাছগুলো কিভাবে উধাও হয় তিনি সেটা দেখবেন। তো রাসেল ভাই তিনি বাসা গেট পর্যন্ত ঠিকঠাক ভাবেই মাছগুলো দিকে দেখতে পাচ্ছিলেন যে খলইয়ের ভিতর যে পরিমাণ তিনি মাছ ধরেছেন সেই পরিমাণ ঠিকঠাক আছে। কিন্তু যখনই তিনি বাসার ভিতরে গেটটা পার হন, একটা চোখের পলকে তার কাছে মনে হলো যে এই খলইটা ভারী, মানে ওজন ঠিকই আছে কিন্তু মাছগুলো যেন ভিতরে নেই। তো তিনি হলো অবাক হয়ে যান যখন তার স্ত্রীকে ডাকেন এবং দেখতে বলেন যে দেখো তো মাছগুলো ঠিক আছে কিনা। ওনার স্ত্রীও দেখেন যে কই, এখানে তো মাছ বেশি দেখতে পাচ্ছি না, এখানে তো সামান্য পরিমাণ মাছ। তো রাসেল ভাই তারা স্বামী স্ত্রী এত পরিমাণ অবাক হয়ে যান এবং তারা কি করবেন বুঝতে পারতেছেন না। তো তারা দুজনে সেদিন ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন যে এটা কোনো নর্মাল কোনো বিষয় না, এখানে অবশ্যই কোনো ভৌতিক কোনো সম্পর্কিত কোনো বিষয় আছে। তো এরপরের দিন ওই জয়েন্ট মাসিয়া উনি যেটা করেন যে ওনার এলাকার একজন হুজুরের কাছে যান এবং সমস্ত ঘটনা খুলে বলেন যে আমি রাতের বেলা অনেকগুলো মাছ ধরি, কিন্তু যখন আমি বাসায় এসে স্ত্রীকে দেই বা দেখা হয় আমি যখন দেখি তখন আসলে ওখানে পর্যাপ্ত পরিমাণ মাছ নেই। আমি যে পরিমাণ মাছ ধরি তার 1/4 সমান মাছ থাকে। তো সেই হুজুর আসলে উনি ওইভাবে রুকাইয়া করেন না, তবে এমনিতে নর্মালি যারা ভয় পান তাদেরকে কিছু সাজেশন দেন এবং সেই সাথে তিনি পানি পড়া দেন।
তিনি নর্মালি তিনি আসলে কোনো কবিরাজ ছিলেন না, বা জিন ভূত রিলেটেড আসলে ওইভাবে রুকাইয়া করেন না। তো ওনার কাছ থেকে উনি সামান্য পরিমাণে পানি পড়া নিয়ে আসেন, এবং পানি পড়াটা খাওয়ার পর দেখা যায় যে চতুর্থ দিন তিনি পুনরায় মাছ ধরতে যান, এবং সেদিন আসলে তিনি চিন্তা করেন যে ওই জায়গায় আসলে যে জায়গাটায় 3 দিন ধরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তো ওই হুজুর আসলে ওই জায়গাটা মানা করেছেন যে অনেক জায়গায় তো আছে, ওই জায়গা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় মাছ ধরেন। তো সেই হুজুরের কথা অনুযায়ী ওই জয়েন মাসুয়া উনি আসলে গত 3 দিন যেখানে মাছ ধরেছিলেন, তিনি সেই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গায় আশেপাশের জায়গাগুলোতে তিনি মাছ ধরেন, এবং সেদিন আসলে তুলনামূলকভাবে ওই 3 দিনের মতো মাছ না পেলেও তিনি আসলে মোটামুটি 1-1.5 কেজি মাছ পান। তো তিনি সেই মাছটা নিয়ে বাসায় আসেন, এবং ওনার স্ত্রীকে যখন দেন, তো ঠিকঠাকভাবে মাছগুলো ঠিকঠাকই ছিল, কোনো ধরনের আগের মতো মিসিং হয় না, বলতে যেটুকু তিনি মাছ ধরেছিলেন সেটুকুই মাছ ছিল। তো এইভাবে রাসেল ভাই তিনি প্রায় 1 সপ্তাহ ধরে এইভাবে মাছ ধরেন, এবং নর্মালি কোনো ধরনের আর সমস্যা হয় না। তিনি যতটুকুই মাছ ধরেন ততটুকুই তিনি পেয়েছিলেন। তো এরপরে 8তম দিনে 7 দিন পর তার কাছে মনে হলো যে আচ্ছা, সবকিছুই তো তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, তাহলে কি ওই নামরের বিলে ওই পাশটায় মাছ ধরা উচিত, যেহেতু ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। তো তিনি যেভাবে সেদিন রাতে তিনি ওই জায়গাটায় মাছ ধরতে যান, এবং রাসেল ভাই আশ্চর্যজনকভাবে যেখানে তিনি গত 1 সপ্তাহে 1-2 কেজির উপর মাছ পাননি, সেখানে সেই জায়গাটায় প্রায় 6-7 কেজি তিনি মাছ পান, প্রায় 3 গুণ মাছ পান তিনি বেশ অবাক হন, এবং তার অনেক ভালো লাগে যে তিনি অনেকগুলো মাছ আজকে পেয়েছেন। তো সেই মাছগুলো যখন তার বাসায় নিয়ে যান, এবং বাসায় নিয়ে যেয়ে ওনার স্ত্রীকে বলেন যে মাছগুলোকে জিয়ে রাখতে, কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, একদম সেম টু সেম আগের মতোই। দেখেন যে সেই জায়গায় সেই মাছগুলো 4 ভাগের 1 ভাগটা শুধু খোলই আছে, আর কোনো মাছ নেই। তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান, এবং তার পরের দিন আসলে তিনি আর ভয়ে ওই জায়গাটা মাছ ধরতে চান না। তো এরপরে তিনি তার সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটে না, কিন্তু রাসেল ভাই ঘটনাটা এখানে ঠিক থাকলে ভালো থাকতো। ঘটনা ঘটে ওই জয়েন মাসুয়ার সাথেই একজন তার বন্ধু বলতে আসলে তারা একসাথেই এলাকার মানুষ, একজন অপরজন দুজনে আসলে মাছ ধরে। তো ওনার নাম হচ্ছে লতিফ মিয়া। তো উনি ওনার কাছে এই জয়েন মাসুয়া ঘটনাটা শেয়ার করেছিলেন যে বন্ধু, এরকম কাহিনী, আমি ওই জায়গায় এরকম অনেকগুলো মাছ ধরেছিলাম, কিন্তু বাসায় আসে দেখি মাছ নেই। এই ঘটনাটা ওনার বন্ধু লতিফ নামে একজন আছে, ওনাকে শেয়ার করেন। তো ওই লতিফ যিনি আছেন উনিও কিন্তু মাছ ধরেন, মাছ ধরে বাজারে বিক্রি করেন। তো উনি যেটা কাজ করেন, ওই জয়েন মাছের কাছ থেকে শুনে ওই লতিফ নামে যিনি আছেন উনি যেটা করেন যে উনি নিজে ওই জায়গাটা যেখানে আসলে মাছগুলি ধরার পর গায়েব হয়ে যায়, সেই জায়গাটা জনমাছের বলা সেই জায়গাটায় তিনি জয়েন মাছের অজান্তে তিনি সেই জায়গাটায় মাছ ধরতে যান, এবং তিনি আসলে দেখতে চান যে আসলে কাহিনীটা কি। তো রাসেল ভাই এখানে সত্যি সত্যি সেদিন ওই লতিফ নামে যে ব্যক্তি উনি অনেকগুলো মাছ পান, প্রায় 6-7 কেজি 8 কেজি মাছ পান। নর্মালি তিনি ওই জয়েন মাছের মধ্যে 1-2 কেজি মাছ পেতেন, কিন্তু আজকে অনেক মাছ পেয়ে তিনি বেশ অবাক হয়ে যান, এবং খুবই আশ্চর্য হয়ে যান যে এই জায়গায় এত মাছ। তো রাসেল ভাই তিনি ওই মাছগুলো বাসায় নিয়ে যাওয়ার পর তিনি একটা কাজ করেন। তিনি আসলে ওই লতিফ নামে যে ব্যক্তি ছিলেন উনি রাত বিরাতে মাছ ধরেন। তো এই কারণে তিনি মোটামুটি একটু কবিরাজ টাইপের ছিলেন। কবিরাজ টাইপের বলতে উনি অন্য মানুষকে রোকাইয়া করতেন না, উনি আসলে দেখা যায় যে নিজে কিভাবে অনেকগুলো মাছ পাওয়া যায়, তারপরে নর্মালি এলাকার আসলে কারোর ছোটোখাটো কি বলে টোটকা করতেন, বলতে হচ্ছে যারা ছোটোখাটো ভয়ের ঘটনার সম্মুখীন হয়েছেন তাদেরকে তিনি সলিউশন দিতেন। নর্মালি তিনি কোনো হুজুর ছিলেন না, একজন মাসুয়া ছিলেন, কিন্তু কিভাবে জানি তিনি আসলে ওই বিষয়টা শিখেছিলেন। তো তিনি জানেন যে এই মাছগুলো বাসায় যেতে যেতে হয়তো হারিয়ে যাবে বা খলুই থেকে গায়েব হয়ে যাবে। তো তিনি যেটা করেন, সেই মাছগুলো তিনি যাওয়ার সময়ই সাথে একটা প্লাস্টিকের একটা বালতি নিয়ে গিয়েছিলেন। তো সেই বালতিটাতে তিনি কিছু পানি নিয়ে এসেছিলেন, যে পানিগুলো তিনি আসলে বাসা থেকেই রোকাইয়া করে নিয়ে এসেছিলেন, বলতে দোয়া দূরত পরে বিভিন্ন কিছু পরে সেই
বালতির মধ্যে পানি সহ তিনি নিয়ে এসেছিলেন এবং ওই যেখানে তিনি মাছ ধরেছিলেন সেই জায়গাটার আশেপাশে তিনি বালতির মধ্যে সেই বালতিওয়ালা পানিটা রেখেছিলেন। তো উনি যেটা করেন যে মাছ ধরার শেষে যখন দেখেন যে 7-8 কেজি মাছ পেয়ে গেছেন, 6-7 কেজি, আমি আসলে নির্দিষ্ট করে উনি বলতে পারেন নাই, তবে বলেছেন যে 7 থেকে 8 কেজি মাছ এরকম একটা অনেকগুলো মাছ যখন পেয়েছেন উনি অনেক খুশি হয়েছেন এবং তিনি যেটা করেন এক মুহূর্ত দেরি না করে তিনি ওই পানি পড়া যে বালতির মধ্যে পানি নিয়ে এসেছেন সেই পানির মধ্যে মাছগুলোকে ছেড়ে দেন। এবং রাসেল ভাই যখনই দেখা যায় যে সেই পানির মধ্যে যখন মাছগুলোকে ছেড়ে দেওয়া হয় মনে হচ্ছে যে কোনো জ্বলন্ত তেলের মধ্যে যেমন মাছ ছেড়ে দিলে যেরকম একটা বত্তা জ্যান্ত মাছ যেরকম লাফালাফি করে ঝাপাঝাপি করে নিজের জীবন বাঁচানোর জন্য যেরকম ঝাপাঝাপি করে, ওই লতিফের কাছে ওই ব্যক্তির কাছে মনে হচ্ছে যে ওই মাছগুলো যেন ওই প্লাস্টিকের যে বালতিতে আছে মনে হচ্ছে ভিতরে ওই ধরনের লাফালাফি ঝাপাঝাপি করতেছে। অথচ ইতিমধ্যে কিন্তু মাছগুলো তিনি খোসা এবং তার ঝাঁকি জালের মাধ্যমে কিন্তু বেশ আহত হয়েছিলেন এবং অনেকটা আদামরা অবস্থা ছিল, কিন্তু যখনই সেই পানির মধ্যে রাখা হলো মনে হচ্ছিল যে পুরো বালতিটা যেন ভেঙে বের হয়ে আসবে, এত জোরে লাফালাফি এত শব্দ করতেছে বালতির ভিতরে সেই মাছগুলো। এবং এরকম প্রায় 5 মিনিট চলার পর সেই মাছগুলো শান্ত হয় এবং যখন তিনি সেই বালতির উপর থেকে তিনি ঢাকনাটা সরান এবং তিনি দেখতে পান যে সমস্ত মাছ একদম স্থির হয়ে আছে, মনে হয় যে সমস্ত মাছ মারা গিয়েছে। তিনি সেখানে লেট করেন না, তিনি বাসার দিকে রওনা হন এবং রাসেল ভাই বাসার দিকে রওনা হওয়ার সময় তিনি অনুভব করেন পিছন দিক দিয়ে তার ওই রাস্তার পিছন দিক দিয়ে তার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো মেয়ে মানুষ কান্না করতেছে। তো তিনি যখনই পিছনে তাকান কাউকে দেখতে পান না এবং যখনই তিনি বাড়ি থেকে আবার হাঁটা শুরু করেন তিনি আবার পুনরায় কান্নার শব্দ শুনতে পান এবং তার উদ্দেশ্য করেই কেউ সেই মেয়েগুলো বলতেছে, লতিফ আজকে যেটা করলি সেটা ভালো করলি না, এর মাসুল তোকে দিতেই হবে। রাসেল ভাই ওই লতিফ রানা বুঝতে পেরেছেন যে এগুলো দুষ্টজনের কাজ। তিনি আসলে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তিনি বাসায় যান এবং বাসায় যায় ফ্রেশ হয়ে তিনি আসলে সেদিনের মতো শুয়ে পড়েন এবং রাসেল ভাই শুয়ে পড়ার পর তার কাছে মনে হচ্ছিল যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর এবং ওনার স্ত্রী দেখেন যে লতিফের নামে ওই ব্যক্তির শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর। তো উনি ওই যেহেতু পাশাপাশি গ্রামেই ওই মাছুয়া থাকেন, জয়েন্ট মাছুয়া, তো ওনাকে ডাক দেন এবং সমস্ত ঘটনা বলেন যে এরকম কোনোভাবে জ্বর নামতেছে না, ওষুধ বাসায় ছিল, ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে তো জ্বর কমতেছে না, কি করা যায়। রাসেল ভাই সেদিন ওই লতিফ উনি এতটাই অসুস্থ হয়ে যান যে আসলে সকালবেলা ডাক্তার নিয়ে আসা বা হুজুর নিয়ে আসা এই ধরনের যে কার্যক্রমগুলো করতে করতেই ওই লতিফ নামে ব্যক্তিটা রক্তবমি শুরু করেন এবং রক্তবমি করতে করতে সকালের দিকে তিনি মারা যান। রাসেল ভাই এরপর থেকে ওই জয়েন্ট মাছুয়া যিনি আছেন উনি রাতের বেলা মাছ ধরা ছেড়ে দেন এবং তিনি জানিয়েছেন শুধুমাত্র তিনি দিনের বেলাতেই মাছ ধরেন। তো তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি নাকি দিনের বেলাতেই মাছ ধরেন, রাতের বেলা আর ওই ঘটনার পর ওনার বন্ধুর মৃত্যুর পর আর কখনো তিনি রাতের বেলা মাছ ধরার সাহস পান নাই। রাসেল ভাই এটাই ছিল জয়েন্ট মাছুয়ার এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা, যেটা আমার কাছে যিনি শেয়ার করেছেন সনদের কারণে তিনি তার নাম ঠিকানা বলতে আমাকে নিষেধ করেছেন, এই কারণে আমি বলতেছি না। তো রাসেল ভাই যদি ঘটনাটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন আর ঘটনার মাঝে ভুল ত্রুটিগুলোর সময় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যে ঘটনাটা বলবো ওই ঘটনা আমাকে পশ্চিমবঙ্গ থেকে একজন পাঠিয়েছেন। ওনার নাম ঋতুপর্ণা এবং এই ঘটনাটা তিনি সংগ্রহ করেন তার এক আত্মীয় থেকে। তো ঘটনাটি ঘটে তার এক জেঠিমার এক বান্ধবীর সাথে। ওই আন্টির আসল নাম তিনি প্রকাশ করতে চাইছেন না, তো ওনার নাম উনি ছদ্ম হিসাবে সময় রেখেছেন। তো সময় আন্টি ছিলেন তার জেঠিমার কলিগ আর কি। তো তার জেঠিমা ছিলেন একজন সরকারি অফিসার, তিনিও ছিলেন একজন স্থলাভিষিক্ত। কলিগ হলেও দুজন বন্ধুত্ব ছিল অপরিসীম। ওই আন্টিকে তিনি ছোটবেলায় দেখেছেন
ফলে তাকে মোটামুটি তিনি চেনেন এবং তাদের অঞ্চলে তিনিও তার বড় বোন একটা ফ্ল্যাটে থাকতেন এবং তিনি বিবাহিত ছিলেন না সম্ভবত। এই নিয়ে তাদের কখনো মাথা ব্যথা ছিল না। যাই হোক, এবার ঘটনায় আসি। সময়টা ছিল সেই সময় দুর্গাপূজার পরপরই আর কি। তো সোমা যে আন্টি ছিল তাদের আবাসনে এক অল্প বয়সী গৃহবধূ কোনো কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারে ছিল তার স্বামী ও 2 ছোট ছোট ছেলে মেয়ে। ওদের ফ্ল্যাটটা ছিল সোমা আন্টিদের পাশের ফ্ল্যাট, মানে পাশের একদম ফ্ল্যাটের পাশে আর কি। মানে আন্টিদের বারান্দা থেকে ওদের ফ্ল্যাটের জানালাটা ছিল একদম মুখোমুখি। ওরা শোনে যে ওই জানালার ঘরটিতেই ওই ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন। পুলিশে ঝামেলা ছিল, সেসব মেটালে দেহ দাহ করা হলে সনাতন ধর্মনীতি অনুযায়ী। এরপর ব্যস্ততার চাপে সবাই লেগে যায় যে যার কাজে। এর কয়েকদিন পর শুরু হলো প্রচণ্ড উৎপাত। সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে মৃত ভদ্রমহিলার স্বামী আবাসন কমিটির লোকদের সাথে মিটিং করলেন এবং যে বোঝাই যাচ্ছে যে এটা কিসের উপদ্রব হতে পারে। তাই এক্ষেত্রে কি করণীয় সবাই মিলে ঠিক হলো একজন বড় পণ্ডিতকে এনে বড় করে একটা শান্তি টাইপের কিছু একটা পূজা করা হোক। আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখি যে সনাতন ধর্মের রীতি অনুযায়ী আত্মহত্যার শেষকৃত্য 3 দিনে সম্পন্ন করতে হয় এবং যেহেতু পৃথিবীর প্রায় সব শাস্ত্রমন্ত্রে আত্মহত্যা মহাপাপ, তাই যতটা সম্ভব মূল কাজের উপর ফোকাস রেখেই শ্রাদ্ধ করা হয়। তো লোকজন নিমন্ত্রণ পারতপক্ষে করা হয় না, করলেও কেউ যেতে চায় না। এছাড়া স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 12 দিন, কারো ক্ষেত্রে 10 দিন অথবা অবধি অশৌচ পর্ব চলে। যাই হোক, এই বড় পণ্ডিত এসে নানাবিধ উপচার সহযোগে শান্তি সত্তন শুরু করেন। কাজটা হচ্ছিল ওই ঘরটিতে যেটিতে সোমা আন্টি বারান্দায় দাঁড়ালে দেখা যায়। ওরা 2 বোন বারান্দায় দাঁড়িয়ে সেটা দেখছিল। এরকম রাজস্ব যজ্ঞ ওরা আগে দেখেনি। ধূপ দীপ গাওয়া ঘি অগুরোর আতর বিশেষ গন্ধে মম করছে চারিপাশ। এমন সময় সোমা আন্টি ঘরে গেলেন কি কাজে। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল। তিনি তার দিদিকে ডাকছেন। তিনি ঘরে গিয়ে দেখলেন তার বোন তাকে বলছে যে তার ফোন আপনা আপনি বন্ধ হয়ে গেছে, অথচ তিনি বন্ধ করেননি। এছাড়া ফোনে চার্জ দিয়েছেন আজকে সকালেই, তার একটা দরকারি ফোন করার আছে। এদিকে ফোন কিছুতেই অন হচ্ছে না। তার দিদি তার ফোনটা বোনকে দিলেন। আশ্চর্য, এটা যে দিদির ফোনের অবস্থা একই, সেটাও আপনা আপনি বন্ধ হয়ে গেছে। দুজনেই অবাক হয়ে যায়। দুজনের ফোনই একসাথে খারাপ হওয়াটা স্বাভাবিক না। দুজনেই মাথায় হাত দিয়ে বসেন। এখন দুটোকেই যদি দোকানে সারাতে দিতে হয় তাহলে মুশকিল, কেননা ওরা একা থাকেন। এমন সময় তাদের ল্যান্ড ফোনটা বেজে ওঠে। সোমা আন্টি ফোন ধরলেন। ফোন করেছেন তাদের এক বোনজি, তিনি থাকতেন বেহালাতে। তিনি বললেন, তাদের দুজনকে ফোন করলাম, দুজনের ফোন সুইচ অফ। ব্যাপার কি? একা থাকিস, দুজনের বয়স হয়েছে, ভয় করে তো নাকি? সোমা আন্টি তখন বলেন যে তাদের দুজনেরই ফোন আপনা আপনি বন্ধ হয়ে গেছে, যেটা 10 মিনিট আগে অন ছিল। এই কথায় তোর বোনজি একটু থমকালেন, বললেন ঠিক আছে, এখন ফোনের দোকানে দিস না, এটা এখন রাখছি, একটু পরে ল্যান্ড ফোনে তোদেরকে ফোন দেব। তো এই ক্ষেত্রে উনি বলেছেন যে ওনার ওই বোনজি একজন জ্যোতিষী এবং বিভিন্ন রকমের প্রক্রিয়া করে থাকেন, সোজা বাংলায় গুপ্তবিদ্যা বিশারদ। কিছুক্ষণ পর তার ফোন এলো, গলাটা একটু গম্ভীর। আমি যা যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দেব, বলো। তো ওই বোনজি প্রথম জিজ্ঞেস করেন, তোদের বাড়ি থেকে গলায় দড়ি দিয়েছে? তো ওরা অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমাদের পাশের ফ্ল্যাটে। তার জন্য কি আজ কোনো পূজা হচ্ছে বাড়িতে? ওই আন্টির বললেন, হ্যাঁ, তুই কি করে জানলি? সে বললে, তোদের না জানলেও চলবে। এবার বলতো, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি সে কাজ? এখন ওদের মাথা খারাপ হয়ে যায়, অবাক হয়ে যাচ্ছে। বলে, হ্যাঁ। তো বোনজি বলেন, এক্ষুনি বারান্দার দরজা বন্ধ কর আর একেবারেই বাইরে যাবি না। ভুলে যাস না, এটা কিন্তু সাধারণ পূজা নয়, একজনের আত্মার শান্তি কামনার পূজা। যা বলছি তাই কর, যদি ঝামেলায় না পড়তে চাস। তার বোনজি ওদের একটা মন্ত্র শিখিয়ে দেয় এবং বললেন, এটা পরে একটা কাচের গ্লাসে একদম কানায় কানায় জল ভরে ডাইনিং এর সোফায় পাশে একটা টেবিলে রেখে দিবি। কাল সকালে উঠে দেখবি গ্লাসের জলের পরিমাণ কমেছে কিনা এবং কোনো রকম আষ্টে গন্ধ আছে কিনা। ওটা হলেই ল্যান্ডফোনে জানাবি। পরের দিন আন্টিরা দেখলেন যে গ্লাসের জল তো কমেছেই এবং তাকে ঘিরে তীব্র আষ্টে গন্ধে বমি হওয়ার মতো অবস্থা। ওর বোনজিকে ফোনে জানাতেই তিনি আরও কিছু ছোটোখাটো প্রক্রিয়া দিয়ে বলেন, এখন যেন বাড়িতে মাছ মাংস এবং পেঁয়াজ রসুন পর্যন্ত কোনো রকম আমিষ দ্রব্য যেন প্রবেশ না করে। ওরা 3 দিন নিরামিষ খায় যেন। তো কারণ জিজ্ঞাসা করাতে বোনজি বলেন যে ওই ভদ্রমহিলার আত্মা তো শান্তি পায়নি, কেননা সাধ্যে সম্ভবত খুঁত ছিল, তাই উৎপাত করতেন তিনি। এইবার যজ্ঞটা হওয়া দরকার ছিল, কিন্তু ওরা অন্যায় করেছে ওই শ্রাদ্ধটি দেখে এবং ওই সময় বারান্দার দরজা খোলা রেখে, ওই আপুরা ওই দিদিরা নাকি ভুল করেছে। আত্মা ছিল ওই ঘরের মধ্যে, আত্মা অর্থাৎ নেগেটিভ এনার্জি।
সে কিনা যজ্ঞের ধোয়ার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার বদলে বেশ কিছুটা আন্টিদের ফ্ল্যাটে এসে ঢোকে। নেগেটিভ এনার্জির জন্য আরও ভয়াবহ কাণ্ড ঘটে থাকে। অনেক সময় বাল্ব ফেটে যায়, ইলেকট্রনিক গ্যাজেটও খারাপ হয়ে যায়। ওদের ক্ষেত্রে আংশিক ঘটনা সেটাই ঘটেছে। তো সে থেকে আন্টিরা এই ধরনের অনুষ্ঠান ওনাদের বাড়িতে এড়িয়ে যায়। বলা বাহুল্য তারপর ফোন আপনা আপনি ঠিক হয়ে গেছে। তো এই ছিল তাদের ঘটনা।